আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন ভিত্তিক ইঞ্জিনিয়ারিং স্কুল সফটম্যাক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে আইসিটির ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি, যে আমাদের সালে 2024 সালে যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার অধ্যায়ভিত্তিক যে এমসিকিউ সলিউশন, সেই সলিউশনগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং আমরা আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব এই অধ্যায় থেকে ম্যাক্সিমাম সময়ে বেশি প্রশ্ন আসে এবং লজিক্যাল একটা অধ্যায়, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তাহলে আমরা প্রথমেই ঢাকা বোর্ড থেকে শুরু করছি এবং এইখানে তোমাদের বলে রাখি যে আমাদের এই যে এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নম্বরগুলো হচ্ছে আমাদের এই যে ঢাকা বোর্ডে যে 25টা যে এমসিকিউ প্রশ্ন আছে সেখানে 4 নম্বর প্রশ্নটা এসেছে হচ্ছে এই তৃতীয় অধ্যায় থেকে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। 5 নম্বর যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটা এসেছে হচ্ছে এই অধ্যায় থেকে। এরকম ভাবে ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, মানে যতগুলো বোর্ডে তোমাদের পরীক্ষা হয়েছে সবগুলো বোর্ডের এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের এসেছে সেই প্রশ্নগুলো বিস্তারিত ব্যাখ্যা সহ, যে ব্যাখ্যাগুলো তোমাদের জানলে বা বুঝলে এই প্রশ্নগুলো উত্তর করা খুব বেশি সহজ হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা দেখো আমাদের এখানে বলা আছে প্রথম ঢাকা বোর্ডের যে প্রথম প্রশ্নটা এসেছে 4 নাম্বার, বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত। এখানে আমরা বিভিন্ন ধরনের কোড পড়েছিলাম, আস্কি কোড, বিসিডি কোড, ইউনিকোড, এরপরে হচ্ছে অ্যাক্সেস 3 কোড, হামিং কোড, এরকম বিভিন্ন কোড পড়েছিলাম। কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা ভাষার জন্য, যে কোনো ভাষাই হোক না কেন, তার জন্য একটা নির্দিষ্ট কোড আছে এবং সেই কোডটার নাম হচ্ছে ইউনিকোড। তাহলে দেখো আমাদের অপশন ছিল বিসিডি কোড। বিসিডি কোডটা এটা হবে না, কারণ এটা আমরা জানি হচ্ছে 4 বিটের রূপান্তর করে। আমাদের একটা নাম্বার দেওয়া থাকবে, তাকে সে সমতুল্য 4 বিটে বাইনারিতে রূপান্তর করবে, এটা হচ্ছে আমাদের বিসিডি কোড। আস্কি কোড এর জন্য নির্দিষ্ট কিছু মান ছিল, ইবিসিডি কোড এবং ইউনিকোড হচ্ছে যে কোনো ভাষার ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট কিছু মান আছে বা কোড আছে, তাদেরকে বলা হয় হচ্ছে ইউনিকোড। তাহলে এর উত্তর হবে হচ্ছে ইউনিকোড। এরপরে 5 নম্বর যে প্রশ্নটা এসেছিল, দেখো এখানে বলা আছে 11001.0100 এবং এখানে আমাদের ব্র্যাকেট দিয়ে 2 দেওয়া আছে। তার মানে আমরা যখন সংখ্যা পদ্ধতি পড়েছিলাম তখন আমরা দেখেছি যে ব্র্যাকেট দিয়ে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে তার বেস বা ভিত্তি বা রেডিক্স। তাহলে এখানে আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে সেটা ভিত্তি হচ্ছে 2। তাহলে এটা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা একটা বাইনারি সংখ্যা এবং সেই সংখ্যাটাকে সমতুল্য বা ইকুইভ্যালেন্ট কিসে রূপান্তর করতে হবে? অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে আমাদের জানতে হবে যে যে সংখ্যাটা দেওয়া আছে তার বেস কত, তার বেস তো অলরেডি দেওয়া আছে, এবং যে সংখ্যাতে আমাদের রূপান্তর করতে হবে তার বেস কত। তাহলে অক্টালের বেস আমরা জানি হচ্ছে 8, কারণ এর মান হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, আর বাইনারির জন্য হচ্ছে 2। তাহলে আমরা বিভিন্ন ধরনের কনভার্সন পড়েছিলাম। পজিশনাল নাম্বার সিস্টেমের মধ্যে আমাদের 4 ধরনের নাম্বার ছিল, ডেসিমেল, অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমেল। তাহলে এখানে আমাদের বিভিন্ন ধরনের কনভার্সনও ছিল। আমরা কিছু টেকনিক পড়েছিলাম যে একটা টেকনিক থেকে আমরা কতগুলোতে রূপান্তর করতে পারি। এখানে আমাদের যে রূপান্তরটা সেটা হচ্ছে আমাদের বাইনারি থেকে অক্টালে রূপান্তর। তাহলে সেই ক্ষেত্রে আমাদের নিয়মটা ছিল এরকম যে এখানে বাইনারির যে নিয়মটা দেওয়া থাকবে দশমিকের আগের ক্ষেত্রে, সেই বিটগুলো আমরা পরপর লিখবো। তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে? 11001.0100 এই মানটা আমাদের দেওয়া আছে হচ্ছে বাইনারিতে। এখন প্রশ্নে বলা আছে যে এটাকে সমতুল্য অক্টাল সংখ্যায় রূপান্তর করো। তাহলে অক্টালের বেস কত? 8। 8 কে দেখো আমরা যদি 2 টু দি পাওয়ার আকারে লিখি তাহলে লেখা যায় 2 টু দি পাওয়ার 3। 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। তাহলে 2 এর পাওয়ার কত? 2 এর পাওয়ার হচ্ছে 3। তাহলে যদি আমরা কোনো বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে চাই তাহলে এই যে বাইনারি যে বিটগুলো দেওয়া আছে তাদেরকে দশমিকের আগের যে মান সেটাকে এইভাবে যেতে হবে, মানে ডান পাশ থেকে শুরু করে, মানে এটা তো আমাদের হচ্ছে দশমিকের আগের ক্ষেত্রে এলএসবি, এটা হচ্ছে আমাদের এমএসবি। আবার দশমিকের পরের ক্ষেত্রে আমাদের এই ডিরেকশন অনুসারে গিয়ে প্রত্যেকটা বিটকে 3 বিটে রূপান্তর করতে হবে। প্রথমে 3 বিটের প্যাটার্ন তৈরি করতে হবে। তাহলে আমরা যদি 3 বিটের প্যাটার্ন তৈরি করি তাহলে এখানে আমাদের এইটুকু হচ্ছে 3 বিটের একটা প্যাটার্ন। আমরা এলএসবি থেকে শুরু করলাম। এরপরে দেখো এইখানে 11, তাহলে আমাদের সমতুল্য কত বিটে রূপান্তর করতে হবে? 3 বিট। কিন্তু এখানে আমাদের দেওয়া আছে কয় বিট? 2 বিট। আমরা যখন নিয়ম পড়েছিলাম তখন বলেছিলাম যে যদি বাম পাশে কোনো বিট কম থাকে তাহলে এখানে বিট কম আছে কয়টা? একটা। তাহলে যতগুলো বিট কম হবে ঠিক ততগুলো আমরা শূন্য ব্যবহার করতে পারবো।
করে 3 বিটে সমতুল্যতে আমরা রূপান্তর করব। তাহলে এখানেও আমাদের 3 বিট হয়ে গেল। তাহলে এখন 011 011 এর মান কত? 011 এর মান হচ্ছে 3 আর 001 এর মান কত? 1। এখন একটা বিষয় একটু খেয়াল করো, দেখো আমাদের একটা মানে এইটা হচ্ছে বুদ্ধির একটা খেলা। এখানে আমাদের যতগুলো অপশন আছে, আমাদের তো আরো কিন্তু বাকি আছে, এইটুকু অপশন কিন্তু আমাদের বাকি আছে, কিন্তু একটু চালাকি আমরা করব, একটু বেশি আমরা চালাকি করব। দেখো এখানে যে অপশনগুলো দেওয়া আছে, দেখো তো কোন অপশন 31 দেওয়া আছে কিনা। এখানে দেখো শুধুমাত্র একটা অপশনে দেওয়া আছে 31। তার মানে আমরা চোখ বন্ধ করে বলতে পারি এই যে পরবর্তী যে মানটা হবে এই মানটা অবশ্যই 20, কারণ 31টা আমাদের কোন অপশনের সাথে মিলেইনি। যদি এরকম কোন এমসিকিউ আসে যে শুধুমাত্র প্রথম অপশনের সাথে মিলে গেছে, তাহলে পরবর্তী অংশ তোমাদের করার কোনো প্রয়োজন নাই। কিন্তু যদি এরকম হয় যে 31 আরো একাধিক জায়গায় থাকতে পারে, সেই ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রেও তোমাকে অবশ্যই ক্যালকুলেশনটা করে দিতে হবে, করে তোমাকে সঠিক উত্তরটা সিলেক্ট করতে হবে। তাহলে আমরা যদি এটুকু করি, দশমিকের পরের ক্ষেত্রে ডিরেকশন হচ্ছে এই দিকে যাবে। তাহলে 010 যদি আমরা 3 বিটে করি, তাহলে এখানে হবে হচ্ছে 2। আর এর পরবর্তীতে যেহেতু আমরা দশমিকের পরে ডান দিকে শূন্য বসাতে পারবো, সেই ক্ষেত্রে 000 এই 3টা মিলে হবে হচ্ছে 0। তাহলে আমাদের যে মানটা চলে আসলো 31.20, এবং এটা কি আমাদের একটা অক্টাল মান। দেখো আমাদের এই যে অপশনটা কিন্তু চলে আসছে 31.20 এবং এর বেস হচ্ছে 8। তাহলে যদি আমরা এরকম অপশন পাই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 31 আর কোথাও দেওয়া নেই, তাহলে আমরা সরাসরি পরবর্তী আর ক্যালকুলেশন না করলেও হবে, সরাসরি আমরা ক্যালকুলেটর থেকে কিন্তু খুব সহজে এই মানটা বের করতে পারবো। যে আমরা যদি বাইনারি থেকে অক্টালে যাই তাহলে 31 পেয়ে যাব, পরবর্তী ক্যালকুলেশন করার প্রয়োজন হবে না। আর যদি 31 এর অপশন আরো থাকে, সেই ক্ষেত্রে আমরা বাকিটুকু কিভাবে আসলো, কারণ দশমিকের পরে এই ক্ষেত্রে তার ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, সেই ক্ষেত্রে তোমাকে এরকম ভাবে যে লজিকটা আছে সেই অনুসারে তোমাকে বের করে নিয়ে তারপরে সঠিক উত্তরটা লিখতে হবে। তাহলে আমরা এই দুইটা কিন্তু খুব সহজেই পেরে গেলাম। এরপরে আসো, এখানে একটা লজিক সার্কিট দেওয়া আছে, বলা আছে যে নিচের চিত্রটি লক্ষ্য করো এবং 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। তার মানে এটা আমাদের একটা উদ্দীপক, এই উদ্দীপক থেকে আমাদের 7 এবং 8 এই দুটোর উত্তর লিখতে হবে। তাহলে প্রথমে দেখো এখানে কি বলা আছে, এখানে আমাদের বলা আছে হচ্ছে y এর মান কোনটি। এখানে 30 হবে না, এটা হবে হচ্ছে y। এখানে 30 হবে না, এখানে হবে y, মানে আমাদের y হচ্ছে আউটপুট। এখন আমাদের এখানে যে উদ্দীপকটা বলা আছে সেখানে বলা আছে y এর মান কোনটি। তার মানে আমাদের এই যে একটা লজিক সার্কিট দেওয়া আছে বা একটা লজিক ডায়াগ্রাম দেওয়া আছে, এই লজিক সার্কিটের আউটপুটটা কি হবে সেটা আমাকে বের করতে বলেছে। এখানে আমাদের a এবং b হচ্ছে ইনপুট ভেরিয়েবল এবং y হচ্ছে আউটপুট ভেরিয়েবল। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, প্রথমে আমাদের এখানে বুঝতে হবে যে কি কি গেট দেওয়া আছে। এখানে আমাদের এটা হচ্ছে একটা অ্যান্ড গেট, এটা হচ্ছে নট গেট এবং এটা হচ্ছে অর গেট। তিনটাই কিন্তু আমাদের মৌলিক গেট বা বেসিক গেট। তাহলে দেখো এখানে আমাদের এর সাথে কানেকশন তৈরি করা আছে। তাহলে এর সাথে যদি কানেকশন তৈরি করা থাকে, এর সাথে আবার কি আছে, একটা নট গেট লাগানো আছে। তাহলে আমরা জানি যে নট গেটের মধ্যে আমরা যাই দেবো তার কমপ্লিমেন্ট বা বিপরীত মানটা আমরা আউটপুট হিসেবে পাবো, মানে তার বার হিসেবে পাবো। তাহলে এর সাথে যেহেতু নট গেট লাগানো, তাহলে এখানে পাবো আমরা এ বার। এরপরে এ এবং বি এর সাথে দেখো এর সাথে কানেক্টেড আছে এবং বি এর সাথে কানেক্টেড আছে, তাহলে মাঝখানে কি গেট আছে, এন্ড গেট। মাঝখানে যদি এন্ড গেট থাকে তাহলে আমরা জানি যে এইটুকুর জন্য আউটপুট হবে এ বি, কারণ এন্ড মানে হচ্ছে গুণ অবস্থায়। আর এখান থেকে আমরা আউটপুট কি পেয়েছি, এ বার। আবার দেখো আরেকটা গেট আমাদের পরবর্তী পজিশনে আছে, এই যে আমাদের যে নট গেট, এই নট গেটের আউটপুটটা গিয়েছে হচ্ছে এই অর গেটের ইনপুট হিসেবে। আবার এখানকার যে এন্ড গেট, এই এন্ড গেটের আউটপুট কিন্তু আবার অর গেটের ইনপুট হিসেবে কানেক্টেড। তাহলে এখানে আমরা এ বার পেয়েছিলাম হচ্ছে নট গেটের জন্য, আর এ বি আমরা পেয়েছি কার জন্য, এন্ড গেটের জন্য। তাহলে আমরা এ বিটা লিখি, কারণ আমাদের এই দুইটাই হচ্ছে এখানকার ইনপুট, অর গেটের ইনপুট। এখন অর গেটের আউটপুটটা তাহলে কি হবে, অর গেটের আউটপুট কিন্তু আমাদের ফাইনাল আউটপুট। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অর গেট মানে হচ্ছে অথবা, তাহলে মাঝখানে আমরা কি ব্যবহার করব, যোগ চিহ্ন ব্যবহার করব। তাহলে এইটুকু হচ্ছে আমাদের আউটপুট। এখন একটু খেয়াল করো যে আমাদের এইখানে যে অপশনগুলো দেওয়া আছে, প্রথমে ক নাম্বারে হচ্ছে এ প্লাস বি, খ নাম্বারে হচ্ছে এ বার প্লাস বি, গ নাম্বার, ঘ নাম্বার, কোনোটার সাথে কিন্তু এখানে কোনো মিল নাই। তার মানে আমাদের যে
বুলিয়ান যে বিভিন্ন থিওরেম আছে সেই থিওরেমগুলো ফেলে বা সেই সূত্রগুলো ব্যবহার করে বা থিওরেমগুলোর সাপেক্ষে আমাদের এটাকে সিম্পলিফিকেশন করতে হবে। তাহলে যদি আমরা সিম্পলিফিকেশন করি, দেখো এখানে আমাদের একটা সূত্র আছে, একটু খেয়াল করে দেখো, আমরা এরকম একটা সূত্র পড়েছিলাম, একটু মনে করার চেষ্টা করো, যে a প্লাস বিসি এরকম একটা সূত্র আমরা পড়েছিলাম। তাহলে এর সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a প্লাস সি, মানে a প্রথমে b এর সাথে যাবে এবং a আবার c এর সাথে যাবে, মাঝখানে এই প্লাসের কারণে দুই জায়গায় প্লাস আর এই গুণের কারণে এখানে গুণ হবে। তাহলে এখানে এই a বারটাকে আমরা a কল্পনা করি, এটাকে আমরা বি কল্পনা করি এবং বিটাকে আমরা সি কল্পনা করি। তাহলে এই সূত্র অনুসারে যদি বসাই, তাহলে এখানে a মানে হচ্ছে a বার প্লাস বি মানে হচ্ছে a ইন্টু, তারপরে হচ্ছে a মানে হচ্ছে a বার প্লাস সি মানে হচ্ছে বি। এখন দেখো আমরা একটা সূত্র পড়েছিলাম যে a বার a প্লাস a বার সমান হচ্ছে 1। কেন 1? কারণ a এর মান a একটা ভ্যারিয়েবল, এখন এর মানটা তুমি 0 ধরতে পারো, 1ও ধরতে পারো। যদি এর মান তুমি 0 ধরো তাহলে a বারের মান পাচ্ছ 1, আবার যদি এর মান 1 ধরো তাহলে a বারের মান পাচ্ছ 0। তার মানে হয় 1 প্লাস 0 তোমার আউটপুট আসবে অথবা 0 প্লাস 1 আউটপুট আসবে, এছাড়া এই ইকুয়েশন থেকে এইটুকু অংশ থেকে তোমার অন্য কোনো আউটপুট আসবে না। তাহলে যেহেতু মাঝখানে প্লাস চিহ্ন, তাহলে এটা অবশ্যই কি অর গেট। তাহলে অর গেটে আমরা জানি যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট কি সবসময় 1 হয়। তাহলে এখানে আমরা চোখ বন্ধ করে কি লিখতে পারি, 1 লিখতে পারি। আর এই পাশে আমাদের কি আছে, a বার প্লাস বি। এখন এই 1 এর সাথে যদি আমরা a বার প্লাস বি গুণ করি তাহলে কিন্তু আমরা a বার প্লাস বি পাবো। তাহলে দেখো এখন কিন্তু আমাদের এই খ নাম্বার উত্তরের সাথে কিন্তু মিলে গেছে। আমাদের যে অপশনটা ছিল খ নাম্বার, তার সাথে কিন্তু বুলিয়ান ইকুয়েশন, বুলিয়ান থিওরেম ব্যবহার করে যে আমরা সিম্পলিফিকেশন করলাম, সেখান থেকে কিন্তু আমরা উত্তরটা কিন্তু আমরা পেয়ে গেছি। এরপরে 8 নম্বরে বলা আছে যে এই যে আমাদের যে মানটা আমরা পেলাম, এখন বলা আছে যে উদ্দীপকে y = 0 কখন হবে। মানে আমরা এই যে আউটপুটটা পেলাম y এর মান আমরা কত পেয়েছি, a বার প্লাস বি, এই মানটা কখন 0 হবে। এখানে আমাদের বিভিন্ন অপশন দেওয়া আছে, আমরা অপশনে যাওয়ার আগে এখান থেকে আগে ক্যালকুলেশন করে ফেলি যে আসলে কখন 0 হবে। দেখো এখানে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, আমাদের মূল যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেটা একটু খেয়াল করো সবাই, y = a বার প্লাস বি, এটা হচ্ছে আমাদের মূল ইকুয়েশন দেওয়া ছিল। সিম্পলিফিকেশন করার পর আমরা যা পেয়েছি সেটা হচ্ছে a বার প্লাস বি। এখন এখানে বলা আছে y = 0 কখন হবে। এখন একটু মান বসাও তুমি। দেখো এখানে যেহেতু মাঝখানে প্লাস আছে, প্লাস থাকা মানে হচ্ছে তোমার এই যে আউটপুট, এই আউটপুটটা 0 করতে হবে। তাহলে যেহেতু আমাদের এইখানে অর গেট দেওয়া আছে, মাঝখানে প্লাস চিহ্ন দেওয়া আছে এবং এর সাথে আমাদের ভেরিয়েবল হিসেবে কি আছে, একটা a বার এবং আরেকটা হচ্ছে b। তাহলে আমাদের আউটপুটটাকে যেহেতু 0 করতে হবে, তাহলে আমাকে এরকম মান ধরতে হবে যেখানে b এর মানও 0 হয় এবং a বারের মানও 0 হয়। কারণ আমাদের অপশন হচ্ছে একটা, শুধুমাত্র প্রথম অপশন, শুধুমাত্র প্রথম অপশন নিয়ে আমাদের কাজ করতে হবে। তাছাড়া বাকি সকল ক্ষেত্রে কিন্তু আমাদের আউটপুট 1 আসবে, কিন্তু আমাকে আউটপুট নিয়ে আসতে হবে কত, 0। তাহলে দেখো b এর মানটাকে আমাকে অবশ্যই কি 0 করতে হবে 100%, কারণ b যদি আমি 1 করি, যেহেতু মাঝখানে প্লাস চিহ্ন দেওয়া আছে অর গেট, তাহলে তো একটা 1 হয়েই যাবে, কিন্তু আউটপুটটা আমার করতে হবে কি 0। তাহলে আমরা b এর মানটাকে 0 করলাম। এরপরে a এর মান আসি। a এর মানে দেখো এর সাথে আবার কি আছে, বার দেওয়া আছে। এখন এর মান যদি আমরা 1 ধরি বা 0 ধরি, প্রথমে এর মান যদি 0 ধরি তাহলে দেখো 0 এর উপরে বার দেওয়া, 0 এর উপরে বার মানে কি নট গেট, তাহলে 0 থেকে কি হবে, তার কমপ্লিমেন্ট হচ্ছে 1। তাহলে এখানে কিন্তু আমি পেয়ে যাচ্ছি কি 1 যদি পাই তাহলে তো আমার আউটপুট আর 1 আসবে না। তাহলে কি কাজ করতে হবে, এই এর মানটাকে ধরতে হবে হচ্ছে 1। এখন 1 এর উপরে যদি আমি বার দেই তাহলে দেখো এখানে পাবো 0, এখানেও পাবো 0, তাহলে আলটিমেটলি আমি কি আউটপুট পাচ্ছি কি 0। তাহলে দেখো এখন আমার অপশনের সাথে মিলে গেছে। আমরা অপশন দেখো এখানে এর মান হচ্ছে 1, আমরা এখানে এর মান কত ধরেছি, 1 ধরেছি, এর মান 1 এবং বি এর মান 0, তার মানে আমাদের এই গ নাম্বার অপশনের সাথে কিন্তু মিলে গেছে। তাহলে আমাদের আরেকটা শেষ হয়ে গেল। এরপরে 11 নম্বর যে প্রশ্নটা ছিল, এখানে দেখো বলা আছে যে FF16, তার মানে এখানে আমাদের হেক্সাডেসিমাল একটা ভ্যালু দেওয়া আছে। এটা আমরা কিভাবে বুঝলাম, যেহেতু তার বেস হচ্ছে 16, একমাত্র 16ই হচ্ছে হেক্সাডেসিমালের বেস। তাহলে বলছে যে এর পূর্বের সংখ্যা কোনটি। তাহলে আমরা একটু মনে করার চেষ্টা করি। আমাদের
0 থেকে 9 পর্যন্ত ছিল হচ্ছে সরাসরি মান, এরপরে এ থেকে এফ পর্যন্ত এই 16টা মান ছিল হচ্ছে হেক্সাডেসিমেলের জন্য। তাহলে একটু খেয়াল করো যে আমাদের 0 থেকে 9 পর্যন্ত, এরপরে 10টাকে আমরা কি লিখতাম এ, এরকম ভাবে আমরা এফ, এফ মানে হচ্ছে 15, এরপরে যখন আমরা 16 লিখব তখন কিন্তু এটা শুরু হয়েছিল কোন জায়গা থেকে, 0 থেকে, তাহলে এখানে আবার শুরু হবে 10, কারণ এর প্রত্যেকটা আগের ডিজিট কিন্তু অলরেডি কি 0 দেওয়া আছে। তাহলে এইটাও পরবর্তী মানে যাবে, এবং এখানে যেহেতু এফ হচ্ছে আমাদের সর্বশেষ মান, তাহলে আবার সে প্রথম থেকে শুরু করবে, এরপরে 1 1 1 2 এরকম ভাবে 1 9 পর্যন্ত যাবে, এরপর আবার 1 এ, পরবর্তীতে 1 এফ পর্যন্ত যাবে, তারপর আবার হবে 2 0 2 1 এরকম ভাবে পর্যায়ক্রমে যাবে, গিয়ে গিয়ে একটা সময় কি হবে এফ এফ এ চলে আসবে, এফ এফ। এখন আমাকে বলছে যে এর পূর্বের সংখ্যা কোনটি, তাহলে দেখো এফ, এখন আমাদের এটা হচ্ছে কি এলএসডি, এটা হচ্ছে আমাদের এলএসডি, এবং এইটা হচ্ছে আমাদের এমএসডি। যেহেতু এটা হেক্সাডেসিমাল নাম্বার, তাহলে সেই ক্ষেত্রে আমরা এমএসবি এবং এলএসবি বলতে পারবো না, অবশ্যই কি লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট এবং মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট বলতে হবে। শুধুমাত্র বাইনারি ক্ষেত্রে আমরা বিট হিসেবে বলবো, মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে এখন এর পূর্বের সংখ্যা কত, তাহলে আমরা জানি যে হেক্সাডেসিমালের সর্বশেষ মান হচ্ছে এফ, তাহলে এখন সবসময় কি এই যে দেখো পরিবর্তনটা হচ্ছে, এইখানকার সর্বশেষ রেঞ্জে যাওয়ার পরে কিন্তু আমার তার আগের ডিজিটে পরিবর্তন হচ্ছে। তাহলে এখন আমি এফ এফ হচ্ছে আমার সর্বশেষ ভ্যালু, তাহলে তার পরবর্তী তার আগের ভ্যালুতে যাবো, তাহলে তার আগের ভ্যালু কি ই, তাহলে এফটা তো আমার ফিক্সড থাকবে, এমএসডি ফিক্সড, তার আগের ভ্যালু কি, এফ এর আগের ভ্যালু হচ্ছে ই, তাহলে এর উত্তর হবে হচ্ছে এফ ই, গ নাম্বার হচ্ছে তার সঠিক উত্তর। এখন যদি তোমাকে বলা হয় যে এর পরের সংখ্যা কত, এরকম একটা প্রশ্ন আসতে পারে যে আমার সবকিছুই ঠিক দেওয়া আছে এফ এফ 16, এখন তোমাকে বললো সেম প্রশ্ন এর পরের সংখ্যা কত, তাহলে কত হবে, এই যে আমি যে একটা লিখেছি দেখো, এখানে সর্বশেষ মানটা শেষ হওয়ার পর আবার কোথা থেকে শুরু হয়েছে 0, তাহলে এখানে আমাদের এফটা শুরু হবে 0 থেকে, আবার এফ, তাহলে এই এফও শুরু হবে কোথা থেকে 0 থেকে। এখন দেখো এই এফ এর আগে একটা কি ছিল, মনে মনে একটা 0 ছিল, তাহলে 0 কত হবে 1 হবে, তাহলে এর পরের সংখ্যা হবে হচ্ছে 100, এটা কিন্তু 100 না, এটা হচ্ছে হেক্সাডেসিমেলের 100, এই মান আর 100 মান কিন্তু সমান না। তাহলে দেখো আমরা পূর্বের সংখ্যা কিভাবে বের করতে হয়, এবং যদি তোমাদের পরীক্ষাতে পরের সংখ্যা আসে সেই সংখ্যাগুলো কিন্তু আমরা বের করা শিখে গেলাম। আচ্ছা, এইটুকু ছিল হচ্ছে আমাদের ঢাকা বোর্ডে আসা প্রশ্ন। তাহলে দেখো ঢাকা বোর্ড থেকে কিন্তু আমাদের অলরেডি 25টা প্রশ্নের মধ্যে 1 2 3 4 5 5টা প্রশ্ন কিন্তু চলে আসে, তাহলে এখানে কিন্তু আমরা 5 মার্ক কিন্তু খুব সহজেই পেয়ে যাচ্ছি। এরপরে হচ্ছে রাজশাহী বোর্ড, আমের একটা বোর্ডে আমরা এখন গেলাম, যেহেতু এখন আমের সিজন। তাহলে দেখো রাজশাহী বোর্ডের ক্ষেত্রে প্রথম একটা প্রশ্ন বলা আছে, 4 নাম্বার প্রশ্ন এটা এসেছে যে 10 মানে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিগুলো কি কি। আমরা যখন আমাদের যে নাম্বার সিস্টেম আছে বা সংখ্যা পদ্ধতি আছে, সেখানে আমরা প্রধানত দুই ভাগে আমরা সংখ্যা পদ্ধতিকে ভাগ করেছিলাম, একটা হচ্ছে নন পজিশনাল এবং একটা হচ্ছে পজিশনাল। পজিশনালকে আমরা আবার 4 ভাগে ভাগ করেছিলাম, এবং নন পজিশনালের ক্ষেত্রে আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতি দেখেছিলাম, হায়ারোগ্লিফিক্স, এরপর হচ্ছে রোমান, তুরীয়, এরকম আরো বিভিন্ন সংখ্যা পদ্ধতি দেখেছিলাম। সেই সংখ্যা পদ্ধতিগুলোর মধ্যে ভারতীয় সংখ্যা পদ্ধতি এবং চীন সংখ্যা পদ্ধতি আছে, ভারতীয় সংখ্যা পদ্ধতি এবং চীন সংখ্যা পদ্ধতি। ভারতীয় সংখ্যা পদ্ধতিগুলোর ক্ষেত্রে এরকম ভাবে লেখা হয় 1, তারপরে হচ্ছে 10 100 1000, এই যে 1, এই 1 এর মধ্যে আছে 1 থেকে 9, 10 এর মধ্যে আছে 10 থেকে 99, 100 এর মধ্যে আছে 100 থেকে 999, এখানে আছে হচ্ছে 9999, এবং এদেরকে এরকম ভাবে লেখা হয় 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 3, এরকম ভাবে লেখা হয়। তাহলে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এখানে যেহেতু আমাদের যদি এরকম অপশন থাকতো যে ডেসিমেল সংখ্যা, তাহলে আমরা চোখ বন্ধ করে ডেসিমেল উত্তর দিতাম। যেহেতু আমাদের অপশনটা হচ্ছে নন পজিশনালের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এখানে হবে হচ্ছে ভারতীয় সংখ্যা পদ্ধতি, কারণ এখানে দেখো এই যে 10টাকে বেস করে তার কাজটা পরিচালিত করতেছে। এর পরবর্তীতে চীন সংখ্যা পদ্ধতি হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, কারণ এখানেও 1 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো ব্যবহার করা হয়। এদের আবার বিভিন্ন নাম আছে চীনের ক্ষেত্রে, সেই সকল ক্ষেত্রে এখানে আমার উত্তর হবে 1 এবং 3।
তাহলে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে খ নাম্বার 1 এবং 3। এখন আমরা যে এমসিকিউটা সলিউশন করব। দেখো 5 নাম্বার রাজশাহী বোর্ডের 5 নাম্বারে যে একটা এমসিকিউ আসছে যে বাইনারি বিয়োগ। আমরা তো ইতিমধ্যে বাইনারি বিয়োগের নিয়ম এবং বিভিন্ন উদাহরণ দেখেছি। তাহলে দেখো এখানে একটা বাইনারি বিয়োগের একটা মান দেওয়া আছে 1101.10010। বাইনারি আমরা কিভাবে বুঝলাম? কারণ দেখো এখানে তার বেস হচ্ছে 2। তাহলে আমরা যদি বিয়োগ করি, এখানে যেহেতু যদি তোমাদের দশমিকের ছাড়া থাকতো তাহলে কিন্তু আমরা খুব সহজেই ক্যালকুলেটর ব্যবহার করে এই বিয়োগটা করতে পারতাম। যেহেতু দশমিক সহ দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে কিন্তু আমরা এই বিয়োগফলটা বের করতে পারবো না। অবশ্যই আমাকে ম্যানুয়ালি বিয়োগফলটা বের করতে হবে। তাহলে আমার কি কি মান দেওয়া আছে একটু দেখি আমরা। 1101 পয়েন্ট, এরপরে হচ্ছে 10010 আর এই পাশে আমাদের মান দেওয়া আছে হচ্ছে 111.11011 এই বিয়োগটা আমাদের করতে হবে। এখন বিয়োগ করার ক্ষেত্রে আমরা একটা নিয়ম জানি যে চারটা বাইনারি বিয়োগের ক্ষেত্রে আমরা চারটা নিয়ম জানি। একটা হচ্ছে 0 থেকে 0 যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 0, 1 থেকে 0 বিয়োগ করলে হয় 1, 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0 এবং 0 থেকে যদি আমরা 1 বিয়োগ করি। দেখো এখানে উপরের যে তিনটা অপশন, এখানে উপরের যে মানটা বা উপরের যে বিটটা সেই বিটটা হয় বড় আছে না হয় সমান আছে। এখানে দেখো 0, আবার এখানেও 0, 1 1, উপরে 1 নিচে 0, তার মানে হয় বড় আছে না হয় সমান আছে। কিন্তু একটা অপশনের ক্ষেত্রে উপরের মানটা ছোট। এখন আমরা নরমালি যদি ডেসিমেলে বিয়োগ করি তাহলে দেখো যদি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা একটা হাতে 1 ধরি, 1 মানে হচ্ছে এখানে 10। তাহলে এখানে আমাদের বাইনারি যেহেতু মান, তাহলে বাইনারি ক্ষেত্রে আমাদের বেস হচ্ছে 2, তাহলে সেই হিসেবে কিন্তু এর সাথে একটা 2 আমরা যোগ করে দেব। তাহলে এই ক্ষেত্রে আমাদের 01 এর ক্ষেত্রে আমাদের আউটপুট হচ্ছে 11। এই 11 এর মধ্যে এই 1 হচ্ছে আমাদের ডিফারেন্স, আর এই যে 1, এই 1টা হচ্ছে আমাদের বুড়ো। এই বুড়োটাকে আমরা আবার আগের বিটে শিফট করি। তাহলে আমরা বাইনারি বিয়োগের ক্ষেত্রে একটা শর্টকাট নিয়মও শিখেছিলাম যে প্রথমে আমরা আসি যে 0 থেকে 1, আমরা সর্বশেষ মানে চলে আসি। 0 থেকে 1 বিয়োগ করবো, তাহলে এই অপশনে চলে আসলো। তাহলে এখানে আমরা 1 বসালাম, আমরা ডিফারেন্সটা বসিয়ে দিলাম 1। এখন দেখো আমাদের এই যে মানটা, এই মানটা এখানে শিফট করতে হবে। এখন এই শিফটিং করার ক্ষেত্রে নিচের মানের সাথে যোগ করা, আবার সেখান থেকে বিয়োগ করা, আবার ধান নেওয়া, বিষয়টা একটু বেশি কঠিন, কিন্তু আমরা খুব সহজ নিয়মে বাইনারি বিয়োগটা করতে পারি। সেই নিয়মটা আমরা সবাই জানি যে যদি আমাদের হাতে মানে আমরা কোনো বুড়ো আসে তাহলে সেই ক্ষেত্রে 1টাকে 0 দ্বারা রিপ্লেস করব তার আগের বিটে, এবং যতক্ষণ পর্যন্ত 0 না পাবো ততক্ষণ পর্যন্ত এই কাজটা আমরা চলমান রাখবো। তাহলে আমরা যখনই 0 পেয়ে গেছি তখন তাকে আবার 1 দ্বারা রিপ্লেস করব। এখন যদি এখানে 0 না পেতাম তাহলে আরো 1কে আমরা 0তে কনভার্ট করতাম। এখন আসো 1 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 1 হয়। 0 থেকে 1, আবার দেখো আমাদের এই অপশনে চলে আসছে। তাহলে 0 থেকে 1 বিয়োগ করব, তাহলে আমাদের ডিফারেন্স কত? 1। এরপরে আমরা বলেছিলাম কি যখনই আমাদের বুড়ো চলে আসবে তখন যতক্ষণ পর্যন্ত 1 থাকবে তাকে আমরা 0 দ্বারা রিপ্লেস করব, এবং কতক্ষণ পর্যন্ত করব? যতক্ষণ পর্যন্ত 0 না পাই। তাহলে এখানে 1 আছে 0, 1 আছে 0, 1 আছে 0, 1 এর ক্ষেত্রে 0, 1 এর ক্ষেত্রে 0, এখানে আমাদের মনে মনে একটা 0 আছে। তাহলে এই 0টাকে আমরা 1 দ্বারা রিপ্লেস করলাম। এখন আসো 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, দশমিক যেখানে সেখানে বসাতে হবে। 1 থেকে 0 বিয়োগ করলে 1, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে হচ্ছে 1, এবং 1 থেকে 1 বিয়োগ করলে 0। এখন দেখো তাহলে এই 0টা যেহেতু আমাদের এমএসবি বিটে চলে আসছে, তাহলে এই 0টাকে আমরা ইগনোর করতে পারি। তাহলে আমাদের যে মূল আউটপুট সেটুকু হচ্ছে এই অংশটুকু হচ্ছে আমাদের বিয়োগফল। তাহলে আমাদের বিয়োগফলটা কত? 101.10111। এখন দেখি আমাদের অপশনের সাথে মিলে গেল কিনা। 101 তার মানে 5। তাহলে দেখো এখানে 101, এই যে 101, আর কোথাও কিন্তু 101 আরেকটা আছে 101। তাহলে এরপরে দশমিকের পরে কি আছে? 10111। দেখো এখানে 10111 হচ্ছে সর্বশেষ। এই যে ঘ নাম্বার যে অপশনটা আছে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা যে কোনো বিয়োগফলে যদি আসে তাহলে কিন্তু আমরা এরকম ভাবে সেই বিয়োগফলটা খুব সহজে বের করতে পারবো। এরপর আসো 4 বিট বিশিষ্ট কোড কোনটি? তাহলে আমরা জানি
যে এখানে আমাদের দেখো যতগুলো মান দেওয়া আছে, একটা হচ্ছে অক্টাল, অক্টালতে হচ্ছে 8, বেস হচ্ছে 8। এখানে দেখো বলছে হচ্ছে 4 বিট বিশিষ্ট কোড কোনটি। তাহলে 4 বিট বিশিষ্ট কোডের ক্ষেত্রে আমরা জানি ইউনিকোডও হবে না, ASCII কোডও হবে না, BCD কোড, বাইনারি কোডের ডেসিমেল। কারণ বা এখানে যে মানটা দেওয়া থাকবে তাকে যদি তুমি BCD কোডে রূপান্তর করো, তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা ডিজিটের সমতুল্য 4 বিটে রূপান্তর করলে তুমি তাকে BCD তে রূপান্তর করতে পারবে। তাহলে 4 বিট বিশিষ্ট কোড হচ্ছে BCD কোড। তাহলে আমরা এই মানটাও পেয়ে গেলাম। এরপরে আসি যে সার্বজনীন গেট মানে ইউনিভার্সাল গেট কি কি। তাহলে দেখো আমরা গেটের বিভিন্ন প্রকারভেদ জানি, বেসিক গেট বা মৌলিক গেট, সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট এবং এক্সক্লুসিভ গেট বা বিশেষ গেট। তাহলে সার্বজনীন গেট মানে হচ্ছে যে সকল গেট দ্বারা সকল গেট তৈরি করা যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি যে NAND এবং NOR গেট হচ্ছে আমাদের সার্বজনীন বা ইউনিভার্সাল গেট। তাহলে NAND গেটের অপশন হচ্ছে 1 এবং NOR গেটের অপশন হচ্ছে 3। এই সকল প্রশ্নের ক্ষেত্রে তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে এই সকল প্রশ্নের ক্ষেত্রে দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রেই একাধিক অপশন থাকে। শুধুমাত্র যে একটাই অপশন হবে এরকম না, হয় মিনিমাম 2টা উত্তর হবে অথবা 3টাও হতে পারে। তাহলে এখানে দেখো 1 এবং 3 হচ্ছে সঠিক উত্তর। তাহলে দেখো খ নাম্বার অপশন হচ্ছে 1 এবং 3। এখন আমরা 8 নং প্রশ্নটা দেখবো। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, একটা লজিক সার্কিট দেওয়া আছে। এখানে আমাদের একটু কারেকশন আছে। এখানে এই যে সার্কিটটা দেওয়া আছে, এই সার্কিটের শেষেও একটা নর গেট হবে, এখানেও আমাদের একটা নর গেট হবে। তাহলে দেখো আমাদের এখানে কি কি গেট দেওয়া আছে। এখানে দেওয়া আছে একটা অ্যান্ড গেট, একটা নর গেট এবং আরেকটা নর গেট। এখন বলা আছে যে উদ্দীপকের এফ থেকে প্রাপ্ত লজিক গেট ব্যবহৃত হতে পারে কোন কোন ক্ষেত্রে। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে এফ এর আউটপুটটা বের করে নিয়ে আসতে হবে। তাহলে এফ সমান আমরা কি লিখতে পারি, দেখো প্রথমে এ বি, এর সাথেও কানেক্টেড, বি এর সাথে কানেক্টেড, মাঝখানে কি গেট আছে, এন গেট। তাহলে এর আউটপুট হবে এ বি। এরপরে এর সাথে কানেক্টেড, বি এর সাথে কানেক্টেড, মাঝখানে কি গেট, নর গেট। নর গেট মানে হচ্ছে নট অর এর বিপরীত। তাহলে অর মানে হচ্ছে এ প্লাস বি, তার সাথে নট গেট, তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি বার। এখন আসো এইটুকুর উপরে, তাহলে এইটুকু দেখো এই এন গেটের আউটপুট আবার এই নর গেটের ইনপুট। তাহলে এখানে এ বি, যেহেতু নর গেট তাহলে মাঝখানে প্লাস, এই যে আমাদের যে নর গেট, এই নর গেটের ইনপুট আউটপুটটা হচ্ছে আবার এই নর গেটের ইনপুটের সাথে কানেক্টেড। তাহলে এখানে আমরা লিখবো এ প্লাস বি তার বার, হোল বার। এখন যেহেতু আবার আরেকটা নর গেট দেওয়া আছে, তাহলে সম্পূর্ণটুকুর উপর একটা হোল বার হবে। এখন এইখান থেকে আমরা আসলে অ্যাকচুয়াল আউটপুটটা পাবো না, এখান থেকে আমাদের কাজটা হবে এটাকে আমরা বিভিন্ন বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করে সিম্পলিফিকেশন করব। তাহলে প্রথমে আসো যে ডি মর্গানের আমরা একটা সূত্র জানি, যেহেতু হোল বার দেওয়া আছে, ব্রেকিং দ্য বার চেঞ্জিং দ্য অপারেটর, তার মানে বারটাকে ভেঙে দাও, এখানে যে অপারেটরটা ছিল তাকে তুমি চেঞ্জ করে দাও। তাহলে এখানে এই উপরে হোল বারটাকে আগে বের করতে হবে, কারণ আমরা জানি যে কোনো বুলিয়ান ইকুয়েশনের ক্ষেত্রে যদি পূরক থাকে, পূরক মানে হচ্ছে কমপ্লিমেন্ট বার, তাহলে সেই কাজটা সবার আগে করতে হবে। তাহলে এখানে এবির উপরে বার ছিল না, তাহলে ব্রেকিং দ্য বারটাকে ভাঙলাম। এরপরে চেঞ্জিং দ্য অপারেটর, তাহলে এখানে প্লাস চিহ্ন ছিল, এখন আমাকে এখানে গুণ চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে এরপরে হচ্ছে এ প্লাস বি তার হোল বার। এখন আবার এখানে কি দেখো, আমাদের এই যে এ বি হোল বার, এইটুকুকে আবার আমরা ডি মর্গানের রুলসে ফেলতে পারি। তাহলে প্লাস বি বারটাকে আমরা আলাদা আলাদা করে দিলাম, মাঝখানে গুণ চিহ্ন ছিল তাকে আমরা প্লাস দ্বারা রিপ্লেস করলাম। এরপর আমরা একটা সূত্র জানি যে এ ডাবল বার সমান হচ্ছে এ। কেন? কারণ আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস, একটা বার মানে আমরা কল্পনা করতে পারি একটা মাইনাস হিসেবে। দেখো এখানে যদি এর মানটাকে আমরা 0 ধরি, তাহলে তার উপরে যদি বার দেই মান হচ্ছে 1। এখন এই 1 এর উপর যদি আবার বার দেই আমরা কত পাচ্ছি, 0 পাচ্ছি। তাহলে দেখো এখানে আমরা যা ধরতেছি আউটপুটে কিন্তু তাই পাচ্ছি। আবার যদি আমি এই 0কে এর মানটাকে 1 ধরি, 1 এর উপরে বার, তাহলে এখানে পাচ্ছি 0, 0 এর উপরে বার, তার মানে এখানে কত পাচ্ছি, 1 পাচ্ছি। তাহলে এর মান আমি যাই ধরে না কেন, 0 1 যাই ধরে না কেন, আউটপুট কিন্তু ডাবল বারের ক্ষেত্রে একই আসবে। তাহলে এ প্লাস বি হোল ডাবল বার, তাহলে এইটুকুকে আমরা লিখতে পারি হচ্ছে এ প্লাস বি, এইটুকু আমরা লিখতে পারি। এখন এই যে অংশটুকু আছে, এই অংশটুকুর সাথে আমরা এই অংশটুকুকে গুণ করে দেই। তাহলে যদি গুণ করি তাহলে দেখো কি আসে, এর সাথে এ বার গুণ হবে, তাহলে এ বার ইন্টু এ প্লাস এ বার ইন্টু বি প্লাস এ বি বার প্লাস বি বার ইন্টু বি। এখন এ বার ইন্টু এ সমান হচ্ছে 0, কারণ
এর মান এটা আমরা আগেও দেখেছি, এর মান যদি 0 হয় এর মান হবে এ বারের মান হবে 1, আবার এর মান যদি 1 ধরি তাহলে এ বারের মান হবে 0। 0 × 1 অথবা 1 × 0 সমান 0, যেহেতু মাঝখানে AND গেট, প্লাস এ বার বি প্লাস এ বি বার প্লাস একই রকম ভাবে এই মানটা হবে 0। তাহলে দেখো এই অংশটুকু আমাদের বাদ যাচ্ছে এবং এই অংশটুকু কিন্তু আমাদের বাদ যাচ্ছে, এখানে থাকতেছে এ বি বার। তাহলে এ বার বি প্লাস এ বি বার, তাহলে এইটুকু সমান আমরা লিখতে পারি এ XOR বি। এ XOR বি হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। তাহলে দেখো এই এ XOR বি আমরা কখন ব্যবহার করব, তাহলে এই অপশনটা যদি আমরা ট্রুথ টেবিলের মধ্যে আঁকি তাহলে আমাদের এরকম আসে 0 0 0 1 1 0 এবং 1 1। যেহেতু আমাদের এ এবং বি হচ্ছে ইনপুট ভেরিয়েবল আর এফ হচ্ছে আমাদের আউটপুট, তাহলে এ বার বি মানে হচ্ছে এই অপশন, এ এর মান 0 এবং বি এর মান 1, এই ক্ষেত্রে আমরা আউটপুট পাবো 1, অথবা এ বি বার এখানে পাবো 1, বাকি দুই ক্ষেত্রে কিন্তু আউটপুট পাবো 0। তাহলে এইটা হচ্ছে আমাদের এই সার্কিট। এখন এটা আমরা কখন করতে পারবো দেখো, একটু খেয়াল করো, এখানে আমাদের প্রথম যে অপশনটা আছে একটু ভালোভাবে খেয়াল করো, এটা কিন্তু একটু বেশি কঠিন প্রশ্ন। এখানে যে অপশনটা আছে দেখো, এই দুই বিটের মধ্যে দুইটা বিটের মানে সমান, এর মানও 0 বি এর মানও 0। এখানে আসো, এখানেও কিন্তু দুইটা বিট সমান, এর মানও 1 বি এর মানও 1, কিন্তু বাকি যে দুইটা অপশন আছে এখানে কিন্তু হয় ছোট না হয় বড়। এখানে এর মান ছোট বি এর মান বড়, আবার এই অপশনে এর মান বড় এবং বি এর মান ছোট। তাহলে ছোট অথবা বড় এই সকল কাজগুলো করা হয় হচ্ছে কম্পেয়ার বা তুলনা করার ক্ষেত্রে। তাহলে আমরা কাউন্টার তৈরির জন্য হচ্ছে কাউন্টারের কাজ ভিন্ন বিষয়, তাহলে এখানে আমরা দুটি বিটের অবস্থা তুলনা করার জন্য আমরা এই সার্কিটটাকে ব্যবহার করতে পারি। তাহলে এটা আমাদের আউটপুট। এরপরে আরেকটু বিষয় খেয়াল করো, যখন আমরা হাফ এডার পড়েছিলাম তখন আমাদের দুইটা অপশন ছিল, একটা হচ্ছে সাম এবং একটা হচ্ছে ক্যারি। সামের ট্রুথ টেবিলটা দেখো সেম, সামের যে ট্রুথ টেবিল এটাও কিন্তু এরকমই ছিল, এ প্লাস এ XOR বি। তাহলে এখানে কিন্তু আমরা হাফ এডার তৈরির কাজেও এই সার্কিটটাকে ব্যবহার করতে পারি। তাহলে আমাদের অপশন কি কি, 2 এবং 3। তাহলে দেখো এই গ নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর। এখান থেকে আমাদের অপশন হচ্ছে গ নাম্বারটা আমাদের সঠিক উত্তর। তাহলে আমাদের এইটুকু আমরা খুব সহজেই কিন্তু পেরে যাচ্ছি। এরপরে আসো চট্টগ্রাম বোর্ডে আসি। চট্টগ্রাম বোর্ডের ক্ষেত্রে দেখো এখানে প্রথমে একটা কথা বলা আছে, 6 নম্বর প্রশ্ন হিসেবে এটা আসছে, 0 থেকে 31 গণনা করার জন্য রিপল কাউন্টার কয়টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করতে হবে। রিপল কাউন্টারের ক্ষেত্রে 0 থেকে 31, 0 থেকে 31 এর জন্য রিপল কাউন্টার মানে কি, রিপল কাউন্টার মানে হচ্ছে মড কাউন্টার। তাহলে মড কাউন্টার এখানে আমাকে গণনা করতে হবে 0 থেকে 31, তার মানে 32টা ক্লক পালস আমাকে গণনা করতে হবে এবং সেখানে কতগুলো আমাদের ফ্লিপ ফ্লপের প্রয়োজন। তাহলে দেখো একটা কাউন্টারের কতগুলো সে ক্লক পালস কাউন্ট করতে পারবে সেটা নির্ভর করে হচ্ছে ফ্লিপ ফ্লপের সংখ্যার উপরে। তাহলে এখানে আমরা কতগুলো ফ্লিপ ফ্লপ ব্যবহার করতে হবে সেটা কিভাবে বের করব, সেটা বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার। যদি আমাদের যে মানটা সেই মানটা যদি 2 দ্বারা ভাগ যায়, দেখো এখানে 2 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে আমরা সেটাকে 2 টু দি পাওয়ার আকারে খুব সহজেই লিখতে পারবো। তাহলে এখানে 32, তাহলে 32 এর জন্য আমাদের 2 টু দি পাওয়ার কত বসালে 32 হবে, 2 টু দি পাওয়ার যদি আমরা 5 বসাই তাহলে কিন্তু 32 হবে, কারণ 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, তারপরে 8, 16 এবং 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। এখানে এটা সূত্রটা আসছে হচ্ছে 2 টু দি পাওয়ার n থেকে, n এর মান হচ্ছে ফ্লিপ ফ্লপের সংখ্যা। তাহলে এখানে n এর মান কত, n এর মান হচ্ছে 5। তাহলে আমাদের কতগুলো ফ্লিপ ফ্লপ প্রয়োজন, আমাদের ফ্লিপ ফ্লপ লাগবে হচ্ছে 5টি। তাহলে সঠিক উত্তর হচ্ছে 5। এরপর আসো 13 নম্বর প্রশ্ন হিসেবে এটা আসছে, ডিজিটাল ইলেকট্রনিক্সের যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় কোন গেট দিয়ে। মানে যে কোনো সার্কিট তুমি তৈরি করতে পারবে সেক্ষেত্রে তুমি কি গেট ব্যবহার করতে পারবে বা কি গেট ব্যবহার করতে হবে। আমরা জানি যে কোনো গেট তৈরি করার ক্ষেত্রে বা যে কোনো সার্কিট তৈরি করার জন্য আমাদের ইউনিভার্সাল গেট নামে একটা গেট আছে বা সার্বজনীন গেট নামে একটা গেট আছে। সেই ক্ষেত্রে এখান থেকে আমাকে বের করতে হবে যে ইউনিভার্সাল গেট কয়টা আছে। দেখো এখানে এক্স নর গেট তো আমাদের ইউনিভার্সাল গেট না, অর গেট ইউনিভার্সাল গেট না, এক্স অর গেটও ইউনিভার্সাল গেট না, তাহলে শুধু ইউনিভার্সাল গেট হচ্ছে ন্যান্ড এবং নর। তাহলে এখানে আমাদের নর গেট দেওয়া আছে, সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অপশন নর গেট।
আচ্ছা, এরপরে আমরা আরো কিছু প্রশ্নতে আসি। দেখো এখানে বলা আছে 14 এবং 15 নম্বরের ক্ষেত্রে একটা উদ্দীপক দেওয়া আছে, একটা লজিক সার্কিট দেওয়া আছে এ এবং এখানে হচ্ছে 0। তার মানে এখানে আমাকে একটা এক্স নর গেট ব্যবহার করা হয়েছে এবং এর ইনপুট হচ্ছে এ এবং 0। এতক্ষণ তো আমরা যে কাজগুলো করছি সেখানে ভেরিয়েবল ছিল দুইটা, সরাসরি একটা এ আর একটা হচ্ছে বি, কিন্তু এখানে একটা মান ফিক্সড 0, এর মানটা হয় 0 হবে না হয় 1 হবে। তার মানে এর আউটপুটটা এরকম হবে 0 0 অথবা 0 1, কারণ এইটা হচ্ছে ফিক্সড আর এর মানটা এইটা হচ্ছে আমাদের এর মান, তাহলে এর মান হয় 0 হবে না হয় 1 হবে। তাহলে এখানে কিন্তু আমাদের তথ্য টেবিলে ঘর হবে কয়টা? দুইটা। এখন আসো এক্স নর এর গেটে, এক্স নর হচ্ছে এক্স জোরের বিপরীত, মানে ইনপুট যদি একই জাতীয় হয়, তার মানে এখানে একই জাতীয় ইনপুট কোথায় আছে? শুধুমাত্র এখানে। তাহলে এই ক্ষেত্রে আমাদের আউটপুট হবে 1 আর এই ক্ষেত্রে আউটপুট হবে 0। এখন বলছে যে উদ্দীপকে ওয়াই এর মান কত হবে, তাহলে ওয়াই এর মান কত হবে? ওয়াই এর মান এখান থেকে কত হবে এটা আমাকে বের করতে হবে। তাহলে আমাদের যে সার্কিটটা দেওয়া আছে সেখান থেকে আমরা আসি এ, ওয়াই সমান এ, এরপরে 0 দেওয়া আছে। তাহলে যদি 0 দেওয়া থাকে তাহলে এখান থেকে আমাদের দেখো নরমালি আমাদের এরকম বিষয় আসে, নরমালি আমাদের কিন্তু এই বিষয়টা চলে আসে যে এক্স নর গেটের ক্ষেত্রে আমাদের আউটপুট হচ্ছে এইটা। এইটা আবার কিভাবে আসছে? আমরা যদি এক্স নর গেটের আউটপুটটা আসে এখানে যদি আমরা বি ধরি তাহলে আমাদের সূত্রটা এরকম ছিল যে এ বি বারবার প্লাস এ বি, এইটা ছিল আমাদের মূল সূত্র। এখন এখানে আমাদের বি এর পরিবর্তে কি আছে? 0 আছে, তাহলে এই বিটাকে আমাদের 0 হিসেবে কল্পনা করতে হবে। তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে এখানে পাচ্ছি এ বার ইন্টু 0 এর উপরে বার প্লাস এ ইন্টু বি এর মান হচ্ছে 0। এখন দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি এ বার এর মান তো আমরা জানি না, 0 হতে পারে 1 হতে পারে, এইটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, কিন্তু 0 তো ফিক্সড, তাহলে 0 এর উপরে বার, তাহলে এখানে কত পাচ্ছি? 1 পাচ্ছি প্লাস এন্ড গেট, একটা ইনপুট 0 আছে, এর মান যাই হোক না কেন এখানে আউটপুট কত হবে? 0 হবে। এখন 0 এর সাথে তুমি যাই যোগ করো না কেন সেই মানটাই থাকবে, এবং 1 এর সাথে এ বার যদি তুমি গুণ করো তাহলে আলটিমেটলি তুমি এ বারই পাচ্ছ। তাহলে এখান থেকে আমাদের আউটপুট কি আসলো? আউটপুট চলে আসলো হচ্ছে এ বার। এরপরে বলছে 15 নাম্বার, উদ্দীপকের ইনপুট 0 এর পরিবর্তে যদি বি করা হয়, তার মানে এই যে আমাদের 0 ছিল এই 0 এর পরিবর্তে যদি আমি এখানে বি বসাই তাহলে বর্তনীর আউটপুটটা কেমন হবে? তাহলে এখানে আমাদের এই যে ইটা ছিল, এই যে আমাদের যে 0 ছিল এই 0 এর পরিবর্তে এখন আমাকে কি বসাতে হবে? বি বসাতে হবে। তাহলে এখানে যদি আমি বি বসাই, এখানেও যদি আমি বি বসাই তাহলে এই অপশনটা আসলো। এখন এটা যদি আসে, এখন এটা আমরা দেখতে হবে কার সাথে মিলে গেছে। এখানে 0 এর পরিবর্তে যদি আমি বি বসাই তাহলে এখানে আমার একটা এক্স নর হওয়ার কথা, এখানে আমাদের একটা এক্স নর গেট হওয়ার কথা। তাহলে এই 1 নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে আসো 31 10, তার মানে এই যে মানটা দেওয়া আছে এই মানটা হচ্ছে একটা ডেসিমেল মান। এই সংখ্যাটার টুস কমপ্লিমেন্ট কত এটা তোমাকে বের করতে হবে। তাহলে টুস কমপ্লিমেন্ট মানে আমরা জানি যে সংখ্যাটা দেওয়া থাকবে তাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে, এরপরে প্রত্যেকটা ডিজিটকে 0 কে 1 1 কে 0 করলে ওয়ান্স কমপ্লিমেন্ট পাবো, তার সাথে যদি আমরা আবার আরেকটা 1 যোগ করি তাহলে পাবো হচ্ছে টুস কমপ্লিমেন্ট। তাহলে এখানে আমাদের দেওয়া আছে কত? দেওয়া আছে হচ্ছে 31। তাহলে 31 যদি দেওয়া থাকে প্রথম কাজ হচ্ছে 31 কে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার আকার যদি আমরা লিখি 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, এই কয়টা দ্বারাই আমরা 31 বের করতে পারবো। তাহলে এর মান হচ্ছে 1 2 4 8 16। প্রত্যেকটা ঘরে যদি আমরা মান 1 বসাই তাহলে আমরা 31 পাবো। এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে টিপেও খুব সহজে বের করতে পারবে। দেখো 16 আর 8 হচ্ছে 24, 28 30 31। তাহলে এই মানটা হচ্ছে আমাদের কি টুস কমপ্লিমেন্ট, আমাদের হচ্ছে বাইনারি মান। তাহলে 31 এর বাইনারি মানটা আমরা পেয়ে গেলাম। এখন একটু খেয়াল করো আমাদের যে অপশনগুলো দেওয়া আছে, দেখো প্রত্যেকটাতে 8 বিট করে দেওয়া আছে, এখানে 8 বিট দেওয়া আছে, এখানে 8 বিট দেওয়া আছে, এখানে 8 বিট দেওয়া আছে, এখানেও 8 বিট দেওয়া আছে। একটা 0 মানে হচ্ছে 1 বিট, একটা 1 মানে হচ্ছে 1 বিট, তাহলে এখানে 8 বিট করে দেওয়া আছে। কিন্তু আমাদের যে 31 করার জন্য বিট লাগবে কয়টা? 5টা। তাহলে বাকি বিটগুলো আমরা কি দ্বারা পূর্ণ করব? বাকি বিটগুলো আমরা 0 দ্বারা
পূর্ণ করব। তাহলে এইটুকু হচ্ছে আমাদের 31, 8 বিট, এখানে দেখো 4 বিট, এখানে 4 বিট। এখন টুস কমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে তাকে এক ওয়ান্স কমপ্লিমেন্টে রূপান্তর করতে হবে। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্টে রূপান্তরের জন্য নিয়ম হচ্ছে প্রত্যেকটা 0 কে 1 এবং 1 কে 0 করে দাও। 0 কে 1 করে দিলাম, 1 কে 0 করে দিলাম। এর সাথে এই ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে এইটা হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে তার সাথে যদি আমরা একটা 1 যোগ করে দেই তাহলে আমরা পাবো টুস কমপ্লিমেন্ট। তাহলে 0 এর সাথে 1 যোগ করলে 1 0 0 0 0 1 1 1। তাহলে এই মানটা হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট। এখন আমরা একটু মিলিয়ে দেখি অপশন এখানে আছে কিনা। দেখো সর্বশেষ যে অপশনটা আছে 1 1 1 0 0 0 0 1, তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এখন যদি আমার অপশনের মধ্যে 8 বিট দেওয়া না থাকতো তাহলে তোমার এই যে এইটুকু অংশ লেখার কোনো প্রয়োজন হতো না। যদি এখানে 16 বিট দেওয়া থাকতো তাহলে তোমাকে এখানে এর আগে যতগুলো ডিজিট বসালে 16 বিট হবে ততগুলো শূন্য তোমাকে কিন্তু বসাতে হতো। এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এখন এখানে বলছে যে 0 1 0 একটা বাইনারি মান দেওয়া আছে, এই মানটার সমকক্ষ মান কি কি হতে পারে। 5F16 মানে এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল মান, এই মানটা হবে কিনা। 137 এই মানটা হবে কিনা, এবং 95 মানে 95 এই মানটা হবে কিনা। তাহলে আমাকে, যে আমি আগেই বলেছিলাম যে যদি এরকম একাধিক অপশন থাকে তাহলে তোমাকে প্রত্যেকটা অপশনই চেক করে করে দেখতে হবে যে কোন অপশনের সাথে তোমার আউটপুটটা মিলে যায়। তাহলে আমাদের যে মানটা সেটা হচ্ছে 0 1 0 1 1 1 1 1, এইটা এই 8 বিট আমাদের দেওয়া আছে। এখন বলছে যে এর 16 মানে হচ্ছে হেক্সাডেসিমাল মান 5F কিনা সেটা তুমি চেক করো। তাহলে আমরা হেক্সাডেসিমালের ক্ষেত্রে যে বাইনারি মানটা দেওয়া থাকবে তাকে 4 বিট করে গ্রুপ তৈরি করব। তাহলে 4 বিট করে গ্রুপ তৈরি করো। করার পরে এখানে দেখো 101, তার মানে এটা হচ্ছে 5। 101 মানে হচ্ছে 5, 4 এর ঘরে 1 আছে, 1 এর ঘরে 1 আছে, আর প্রত্যেকটা 1 মানে হচ্ছে 15। তাহলে 15 তো আমরা সরাসরি হেক্সাতে লিখতে পারবো না, তাহলে সেই ক্ষেত্রে লিখতে হবে F। তাহলে দেখো 5F অপশন আমাদের আছে, তাহলে আমাদের 1 নম্বর অপশনটা সঠিক। এরপরে এই যে মানটা দেওয়া আছে এখানে হচ্ছে অক্টাল। তাহলে অক্টালের ক্ষেত্রে এই যে আমাদের যে বিট প্যাটার্ন দেওয়া আছে এটাকে 3 বিট করে করে গ্রুপ তৈরি করতে হবে। যেহেতু অক্টালের বেস হচ্ছে 8 2 টু দি পাওয়ার 3, 3 বিট করে করব। তাহলে 3 বিট করে যদি আমরা গ্রুপ তৈরি করি, এখানে আমরা করি, তাহলে এই 3 বিটে একটা গ্রুপ তৈরি করলাম, এই 3 বিটে একটা গ্রুপ তৈরি করলাম। এরপর 1 বিট কম আছে তাকে আমরা 0 দ্বারা পূর্ণ করে দিলাম। তাহলে দেখো এখানে 1, এখানে 3 এবং এখানে হচ্ছে 7। তাহলে আমাদের 2 নম্বর যে অপশনটা ছিল তার সাথেও কিন্তু এখানে মিলে গেল। এরপর হচ্ছে 95, এই যে মানগুলো আমি ক্যালকুলেটর ব্যবহার করে কিন্তু খুব সহজেই করতে পারবো। তোমাদের সেই ক্ষেত্রে ম্যানুয়ালি করার কোনো প্রয়োজন হবে না, যেহেতু তোমরা ক্যালকুলেটর ব্যবহার জানো, ম্যানুয়ালি কিভাবে করতে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে 95, এই মানটা 95 কিনা সেটা আমাকে চেক করতে হবে। তাহলে 95 এর ক্ষেত্রে এই যে আমাদের যে মানটা দেওয়া আছে এটাকে আমরা এখন 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, এটা শেষ, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, এর কাজ শেষ, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস, এই পর্যন্ত শেষ। এটা আমার দরকার নাই, 5 এরটা বাদ। এরপরে 6, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 6, তাহলে এই পর্যন্ত আমরা চলে আসলাম। এখন আমরা দেখি 1 প্লাস এখানে 2 প্লাস 4 প্লাস এখানে 8 প্লাস এখানে হচ্ছে 16 প্লাস এখানে হচ্ছে 64। যেহেতু 2 টু দি পাওয়ার 5 এর ঘরে 0 আছে তাহলে এটা বাদ যাবে। এখন দেখো 64 আর 16তে হচ্ছে 80, 80 আর 8 88, 92 94 95, তাহলে আমাদের এই অপশনটাও কিন্তু সঠিক, 95 আমাদের সঠিক। এই মানগুলো আমরা ক্যালকুলেটর দিয়ে অ্যাক্টিভে কিন্তু বের করতে পারবো। তাহলে আমাদের 1 2 3 তিনটা অপশনই সঠিক। তাহলে এই অপশনটা দেখো 1 2 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে আসো 18 নম্বর প্রশ্ন, AB প্লাস BC এর দ্বৈত পরিপূরক কোনটি। এখানে পরিপূরক মানে হচ্ছে কমপ্লিমেন্ট, দ্বৈত মানে হচ্ছে ডাবল বার। তাহলে আমাদের যে মানটা দেওয়া আছে AB প্লাস BC, এখন দ্বৈত পরিপূরক বলতে বোঝায়, তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে AB এর উপরে একটা বার দেওয়া মানে হচ্ছে একটা পরিপূরক, এর উপরে ডাবল বার দেওয়া মানে হচ্ছে দ্বৈত বা দুই পরিপূরক। কিন্তু এখানে দেখো আমাদের এই সম্পূর্ণ মিলে কিন্তু একটা বুলিয়ান আমাদের বুলিয়ান একটা
সমীকরণ দেওয়া আছে। এখন যদি আমাদের এরকম ভাবে দেওয়া না থাকে, এরকম ভাবে থাকতো, তাহলে আমরা এরকম দিতাম। কিন্তু যেহেতু আমাদের এই সম্পূর্ণ মিলে হচ্ছে একটা ইকুয়েশন, তাহলে তার উপর যদি আমরা দ্বৈত পরিপূরক প্রয়োগ করি, তাহলে সম্পূর্ণের উপরে কিন্তু তোমাকে অবশ্যই বার দিতে হবে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। এইরকম ভাবে যদি তুমি দাও তাহলে কিন্তু হবে না, এটা মানে হচ্ছে আলাদা আলাদা ভাবে, সেক্ষেত্রে তুমি কিন্তু নিয়মটা মেনটেন করনি, কারণ এখানে ডি মর্গানসের সূত্র তোমার আসবে না এখান থেকে। এরপরে আমরা কুমিল্লা বোর্ডে চলে আসলাম, রসমালাইয়ের বোর্ডে। দেখো এখানে আমাদের বলা আছে 1 নাম্বার প্রশ্নে কিন্তু চলে আসছে, একটি ডিকোডারের আউটপুট 64 পেতে হলে ইনপুট কত দিতে হবে। এখন আমরা ডিকোডারের ক্ষেত্রে জানি যে ডিকোডারের ক্ষেত্রে হচ্ছে ইনপুট সংখ্যা যা হবে তার আউটপুট হচ্ছে 2 টু দি পাওয়ার তত। এখন 64 পেতে হলে আমাকে 2 টু দি পাওয়ার কত মান সমান 64। দেখো 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64। এই যে 6 মানে হচ্ছে আমাদের ইনপুট এবং 2 টু দি পাওয়ার 6 হচ্ছে আমাদের আউটপুট। কারণ আমরা জানি যে ডিকোডারের ক্ষেত্রে n সংখ্যক ইনপুট থাকে এবং আউটপুট থাকে হচ্ছে 2n সংখ্যক। তাহলে n সংখ্যক ইনপুটের জন্য আউটপুট হচ্ছে 2n। এখানে আমাকে আউটপুটের মানটা দেওয়া আছে, আউটপুট দেওয়া আছে 64। ইনপুট কত হবে মানে n এর মানটা কত হবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে n এর মান আমরা 64 মিলাতে গেলে 6 বসালিয়ে আমরা 64 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে ইনপুট কত দিতে হবে, 6টি ইনপুট দিতে হবে। এরপরে আসো y abc প্লাস c প্লাস bc এর সরলীকৃত মান কত। তার মানে এটাকে তোমাকে সিম্পলিফিকেশন করতে হবে বুলিয়ান ইকুয়েশন বা বুলিয়ান বিভিন্ন যে থিওরেম গুলো আছে সেগুলো ব্যবহার করে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এটা করি, y সমান কত দেওয়া আছে, a b c প্লাস c প্লাস bc। এখন আমরা এই বুলিয়ান ইকুয়েশন থেকে সরল করার ক্ষেত্রে যেখানে সবচেয়ে বেশি কমন যায় সেই কাজটা আমাদের আগে করতে হবে। দেখো এখানে বিসি কমন যায়, এখানে বিসি কমন যায়, তাহলে এই প্রথম এবং শেষ জায়গা থেকে আমাদের বিসি কমন নিতে হবে। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। তাহলে এখানে থাকতেছে এ আর এখানে বিসি থেকে থাকতেছে হচ্ছে 1 প্লাস সি তো আছেই। এখন দেখো এ প্লাস 1 এর মান তুমি 0 1 যাই বসানো কোনো মাঝখানে যেহেতু প্লাস চিহ্ন 1 একটা আছে, অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা 1 হলে কিন্তু এটুকু সম্পূর্ণ সমান আমি 1 লিখতে পারি। তাহলে এখানে বিসির সাথে যদি আমরা 1 গুণ করি বিসি থাকছে প্লাস এখানে থাকতেছে কত সি, আবার এখান থেকে সি কমন যায় তাহলে থাকতেছে বি প্লাস 1। আবার দেখো সেম সূত্র পড়তেছে, একটা 1 আছে তাহলে এর মানও 1, তাহলে সি এর সাথে যদি তুমি 1 গুণ করো তাহলে কি পাচ্ছ, সি পাচ্ছ। তাহলে এখানে অপশন হচ্ছে গ নাম্বার, সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে 22 নম্বর প্রশ্ন বলছে যে বুলিয়ান যুগের কাজ সম্পাদনের জন্য আমি যদি বুলিয়ান যুগের কাজ সম্পাদন করি তাহলে ব্যবহৃত গেট কোনটি। দেখো এখানে এন্ড গেট, অর গেট, নট গেট নাকি নর গেট। এখন এন্ড গেটের ক্ষেত্রে হচ্ছে মাঝখানে গুণ চিহ্ন, নট গেট হচ্ছে কমপ্লিমেন্ট, নর হচ্ছে অর এর বিপরীত, কিন্তু তোমাকে করতে হবে কি বুলিয়ান যুগ। তাহলে যুগ শুধুমাত্র অর গেটের মধ্যেই করা সম্ভব। তাহলে এখানে 22 নম্বর উত্তর হচ্ছে খ নাম্বার। এরপরে আরো কিছু প্রশ্ন আছে আমাদের কুমিল্লা বোর্ডে। 23 নম্বর প্রশ্ন বলছে যে ASCII 8 কোডের মাধ্যমে সর্বোচ্চ কতটি অক্ষর বা চিহ্নকে কোডভুক্ত করা যায়। তাহলে এখানে আমরা জানি যে আমাদের কিছু জুন কোড আছে, মানে এটার আবার দুইটা ভাগ আছে। তাহলে ASCII 7 এবং 8 এর ক্ষেত্রে এখানে যে মানটা হবে তার হবে 2 টু দি পাওয়ার 8, মানে কতগুলো কোড বা অক্ষর বা চিহ্নকে তুমি কোডভুক্ত করতে পারবে। এখানে এই যে বিটটা থাকবে 2 টু দি পাওয়ার তত হবে। তাহলে 2 টু দি পাওয়ার 8 সমান হচ্ছে 256। তাহলে তুমি আউটপুট পেয়ে যাচ্ছ হচ্ছে 256। এরপরে 24 নাম্বার সুন্দর একটা প্রশ্ন আছে। এখানে দেখো একটা মান দেওয়া আছে তোমাকে হেক্সাতে, একটা বাইনারিতে এবং একটা হচ্ছে অক্টালে। এর মান কত হতে পারে, মানে আমাদের যে যোগফলটা এই যোগফলটা কত হবে। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো আমাদের এই যে তিনটা মান দেওয়া আছে, তিনটা মান কিন্তু 3 ধরনের নাম্বার সিস্টেমে দেওয়া আছে, একটা হেক্সা, একটা অক্টাল এবং একটা হচ্ছে বাইনারি। তাহলে এই তিনটা মানকে আমরা যে কোনো একটাতে রূপান্তর করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা সচরাচর যেহেতু ডেসিমাল সংখ্যার সাথে খুব বেশি পরিচিত এবং ডেসিমাল সংখ্যার যোগবিয়োগ আমরা খুব ভালো পারি, তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানকে আমরা ডেসিমেল আগে রূপান্তর করে ফেলি। ই মানে হচ্ছে 8 মানে যদি 15 হয় তাহলে ই মানে কত 14। তাহলে 14 প্লাস বাইনারি 11, তাহলে 11 মানে কত, 11 মানে হচ্ছে 3 প্লাস 7। এখন একটু খেয়াল করো যে 7 এর অক্টাল মান যা আমাদের ডেসিমাল মানও সেম, তাহলে এখানে হচ্ছে 7। এখন
এই তিনটা যদি যোগ করি আমাদের আউটপুট কত আসলো 24। এই 24 কিন্তু ডেসিমেল ভ্যালু। এখন এইখানে যে অপশনগুলো দেওয়া আছে দেখো, প্রত্যেকটা অপশনই কি, প্রত্যেকটা অপশনই কিন্তু দেওয়া আছে হচ্ছে আমাদের ডেসিমেল ছাড়া। একটা বাইনারি দেওয়া আছে, একটা দেওয়া আছে হচ্ছে হেক্সাতে এবং একটা হচ্ছে অক্টালে। এখন প্রথমে আমরা হেক্সার ক্ষেত্রে আসি। 24, তাহলে আমরা ডেসিমেল থেকে হেক্সাতে রূপান্তর করব। তাহলে 24কে যদি আমরা হেক্সার বেস দ্বারা ভাগ করি 16 দ্বারা, তাহলে যাচ্ছে হচ্ছে একবার। আমাদের এখানে ভাগ শেষ কত আছে বা রিমাইন্ডার কত আছে 8। তাহলে এখন যেহেতু 8 যায় না, তাহলে এখানে আমাদের এই 8টা হচ্ছে এখানে আসবে এবং এই মানটা এরকম ভাবে হবে। তাহলে এখানে আমাদের পাচ্ছি হচ্ছে 18, এটা হচ্ছে 16। তাহলে আমাদের প্রথম অপশন সঠিক। এরপরে আমরা যদি এই মানটাকে 24, এই মানটাকে যদি আমরা রূপান্তর করি হচ্ছে বাইনারিতে, তাহলে দেখো 1 2 4 8 16, 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2 3 4। তাহলে 16 এবং 8 এই দুইটা নিলেই কিন্তু আমাদের 24 হচ্ছে। কিন্তু অপশনে দেখো আমাদের শেষের মানটা 1 দেওয়া আছে। 1 দেওয়া মানে হচ্ছে একটা বিজোড় সংখ্যা, কারণ এই ঘরে 1 আছে। 24 তো আমার বিজোড় সংখ্যা নাই এবং এর সাথে মিলেও নি, তাহলে আমাদের 2 নম্বর অপশনটা হবে না। এরপরে 3 নম্বর অপশন আছে 30, কিন্তু এর বেস কত 8। এখন আমাকে 24-এর যে আমাদের যে ডেসিমেল ভ্যালু ছিল তাকে আমাকে অক্টালে রূপান্তর করতে হবে। তাহলে অক্টালের বেস কত 8। তাহলে 8 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে দেখো 3 8 24, ভাগ শেষ কত 0, কয়বার যাচ্ছে 3 বার, এবং এই 0 আবার আমাদের শেষে হবে। তাহলে 30 কিন্তু আমাদের সঠিক উত্তর কার ক্ষেত্রে, অক্টালের ক্ষেত্রে। তাহলে আমাদের 1 এবং 3 হচ্ছে সঠিক উত্তর। দেখো খ নাম্বারে আমাদের অপশন দেওয়া আছে 1 এবং 3। এরপরে 25 নম্বর প্রশ্নে আসে। 25 নম্বর প্রশ্নে বলছে যে ন্যান্ড গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রকাশ করালে কোন গেট পাওয়া যাবে। ন্যান্ড গেটের যে আউটপুটটা আছে সেটাকে যদি আমরা নট গেট দ্বারা প্রকাশ করি, তাহলে একটু খেয়াল করো। ন্যান্ড গেট, ন্যান্ড গেট মানে হচ্ছে নট এন্ড, ন্যান্ড মানে হচ্ছে নট এন্ড। এটার যদি আমরা সিম্বলটা দেখি, এন্ড গেটের সাথে যদি আমরা একটা নট গেট লাগিয়ে দেই, সেটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। এখন বলছে যে এই ন্যান্ড গেটের যে আউটপুট, এইটুকু হচ্ছে আমাদের ইনপুট, এইটা হচ্ছে আমাদের ন্যান্ড গেটের আউটপুট। এই আউটপুটের সাথে আবার আমরা একটা কি লাগাবো, একটা নট গেট লাগাবো। তাহলে এর সাথে যদি আমরা একটা নট গেট লাগাই, এখানে মনে করো আমাদের আছে এ, এখানে আছে বি, তাহলে এখানে আমরা পাবো এ বি বার। এর সাথে যদি আমরা একটা নট গেট লাগাই, তাহলে এখানে দেখো এ বি, এইটুকু তো আমাদের ইনপুট ছিল। এখন এই নটের কারণে আরেকটা আমাদের বার হবে, তাহলে এখানে যদি আরেকটা বার হয়, ডাবল বারের ক্ষেত্রে আমরা সূত্র জানি কি এ বি। তাহলে এ বি কার আউটপুটের সাথে মিলে গেছে, এন্ড গেটের আউটপুটের সাথে মিলে গেছে। তাহলে এখানে আমি আউটপুট পাবো কি এন্ড গেট। তাহলে 25 নম্বরে সঠিক উত্তর হচ্ছে আমাদের ক অপশন, এন্ড গেট। এখন আমরা ময়মনসিংহ বোর্ডের যে এমসিকিউ গুলো আছে সেগুলো সলিউশন করব। দেখো 5 নম্বরে একটা প্রশ্ন দেওয়া আছে, যে কোনো জটিল ইলেকট্রনিক সার্কিট তৈরি করা যায় কি কি গেট দ্বারা। 3টা অপশন আছে, একটা হচ্ছে মৌলিক গেট, মৌলিক গেট মানে হচ্ছে এন্ড অর নট, এন্ড অর এবং নট। বিশেষ গেট, বিশেষ গেট মানে হচ্ছে এক্সঅর গেট এবং এক্স নর গেট। এরপরে সার্বজনীন গেট হচ্ছে ন্যান্ড গেট এবং নর গেট। তাহলে আমরা একটু খেয়াল করো যে এই যে আমাদের যে 2 নম্বর অপশন, এই 2 নম্বর অপশন দ্বারা আমি সব গেট তৈরি করতে পারবো না, কিন্তু এই সার্বজনীন গেট দ্বারা কিন্তু সব গেট তৈরি করা সম্ভব। এবং এই ন্যান্ড গেটের পূর্ণরূপ হচ্ছে নট এন্ড, নরের পূর্ণরূপ হচ্ছে নট অর। তার মানে এই গেটগুলো কিন্তু আমরা এন্ড অর নট এই 3টা দ্বারা কিন্তু তৈরি করতে পারি। তাহলে আমরা মৌলিক গেট দ্বারা সব গেট তৈরি করতে পারি এবং সার্বজনীন গেট দ্বারাও সব গেট তৈরি করতে পারি। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার 1 এবং 3। এরপরে আসো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন বলছে একই রকম ভাবে, এর আগে কিন্তু আমরা এরকম একটা সলিউশন করে আসছি, যে একটা আমাদের মান দেওয়া আছে বাইনারি মান, এই মানের সমতুল্য মান কত। ডেসিমেল দেওয়া আছে, একটা অক্টাল মান দেওয়া আছে এবং একটা হেক্সাডেসিমাল মান দেওয়া আছে। তাহলে আমাদের যে মূল মানটা দেওয়া আছে 1011110, এর অক্টাল মান কত। তাহলে অক্টালের ক্ষেত্রে আমরা কি 3 বিট করে রূপান্তর করব। তাহলে এখানে 3 বিট, এখানে 3 বিট, তাহলে এখানে 101 মান হচ্ছে 5, 110 মান হচ্ছে 6। তাহলে আমাদের 1 নাম্বারটা সঠিক উত্তর।
এরপরে আমরা এই মানটাকে যদি 4 বিটে রূপান্তর করি, 4 বিটে রূপান্তর করলে আমরা পাবো হচ্ছে হেক্সা মান। তাহলে যতগুলো বিট কম থাকবে ততগুলো জিরো বাম পাশে হবে। তাহলে এখানে হবে 2 আর এখানে হবে হচ্ছে ই। তাহলে এটা আমাদের সঠিক উত্তর না। এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে এফ, তাহলে এটা আমাদের সঠিক উত্তর না। এরপর আমাদের দেখতে হবে যেহেতু দুইটা করে অপশন দেওয়া আছে, তাহলে খ নাম্বার সঠিক উত্তর হওয়ার কথা। তারপর আমরা একটু মিলিয়ে নিই। 0 যদি আমরা বাদ দেই তাহলে 1 × 2 to the power 1 প্লাস 1 × 2 to the power 2 প্লাস 1 × 2 to the power 3, এইটুকু আমাদের শেষ। 2 to the power 4 এর ঘরে 0 আছে বাদ, আর 2 to the power 5 এর ঘরে 1 আছে। তাহলে এখানে হচ্ছে 32 প্লাস 8 প্লাস 4 প্লাস 1। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, সরি এখানে 2, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 40, 44 আর 2 46। তাহলে আমাদের খ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। তাহলে 1 এবং 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এই 1 এবং 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে আসো 20 নাম্বার, বুলিয়ান অ্যালজেব্রা সরলীকরণ সময় কোন কাজটি প্রথমে করতে হবে। আমরা বুলিয়ান ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের যে কাজগুলো আছে, একটা হচ্ছে এন্ড অপারেশন আছে, অর অপারেশন আছে এবং কমপ্লিমেন্ট অপারেশন আছে। এখানে কিন্তু ভাগের কোনো অপশন নাই, গুণ আছে, যোগ আছে এবং বার আছে। তাহলে হয় গুণ হবে, না হয় পূরক বা কমপ্লিমেন্ট হবে, না হয় যোগ হবে। কিন্তু আমরা এর আগে শিখেছি যে গুণ বা ভাগ করার আগে আমাদের কমপ্লিমেন্টের কাজ আগে করতে হবে, ডি মর্গানসের রুলস আগে ফেলতে হবে। তাহলে সেই ক্ষেত্রে খ নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর। কারণ যদি আমার এরকম কোনো অপশন থাকে, ধরো এরকম কোনো বিষয় আছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি প্লাসের কাজ বা যোগের কাজ আগে করতে পারবে না, তোমাকে বারের কাজটা আগে করতে হবে। অথবা যদি এরকম থাকে যে a × b তার উপরে বার, এই ক্ষেত্রে তোমাকে বারের কাজটা আগে করতে হবে। এই জন্য বলা আছে হচ্ছে পূরকের কাজটা তোমাকে আগে করতে হবে। আবার যদি এরকম থাকে, ধরো a প্লাস b বার, এরকম যদি থাকে, তাহলে এই কাজটা তুমি কিন্তু আগে করতে পারবে না, তোমাকে এই যে বার, এই বারের কাজটা আগে করতে হবে। এই জন্য পূরকের কাজ হচ্ছে সবার আগে। এরপরে আসি যশোর বোর্ডের ক্ষেত্রে। যশোর বোর্ডে প্রথমে খুবই সুন্দর একটা প্রশ্ন দেওয়া আছে, বলা আছে 5, এরপরে ডি, এরপরে 15, মানে এরকম একটা সিকোয়েন্স বা একটা ধারা দেওয়া আছে, একটা সিরিজ দেওয়া আছে। এর পরবর্তী সংখ্যাটা কত হবে, মানে আমার এই যে মানগুলো দেওয়া আছে একটু খেয়াল করো। এখানে যেহেতু ডি দেওয়া আছে, তার মানে তোমাকে বুঝতে হবে এই মানগুলো কিসে দেওয়া আছে, হেক্সাতে দেওয়া আছে। তাহলে আমাদের ধারাটা যদি আমরা একটু লিখি, 5, তারপর হচ্ছে 6, 7, 8, 9, যেহেতু হেক্সা তাহলে 10 মানে হচ্ছে এ, বি, সি, ডি, ই, এফ। এফ এর পর আবার 10 থেকে শুরু, তাহলে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, তারপরে হচ্ছে 20 তার লেখা যাবে না, এরপরে হবে 1A, 1B, 1C, 1D, 1E, 1F এবং এরপরে হচ্ছে 20। তাহলে এখন দেখো আমাদের প্রথম যে মানটা দেওয়া আছে, এই মানটা হচ্ছে 5, এরপরে দেওয়া আছে ডি, এরপরে দেওয়া আছে হচ্ছে ই 15, এই তিনটা আমাদের দেওয়া আছে। এখন মাঝখানে কিন্তু আমাদের কোনো কিছু দেওয়া নাই। তাহলে দেখি আমরা মাঝখানে কতগুলো মান আছে, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, মাঝখানে 7টা করে মান দেওয়া আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7। দেখো এখানে আমাদের 7টা মান দেওয়া আছে, এখানেও 7টা মান দেওয়া আছে। তাহলে এই 15-র পরে হেক্সার যে 15 ভ্যালু, এর পরে যে মানটা হবে সেটা 7টার পরেই হবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7 পর্যন্ত এখানে অষ্টম ভ্যালু গিয়ে হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে 1D আমাদের অপশন আছে কিনা, দেখো 1D কিন্তু আমাদের অপশন এখানে দেওয়া আছে, কারণ প্রত্যেকটা মাঝখানে 7টা পরে অষ্টম নাম্বার গিয়ে হচ্ছে আমাদের সিরিজের মানটা দেওয়া আছে। তাহলে এখানে আমাকে দেখতে হবে সাধারণ অন্তরটা কত দেওয়া আছে, মাঝখানে যে আমাদের ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা বের করে এই সিকোয়েন্স অনুসারে কিন্তু আমরা সঠিক উত্তরটা পেয়ে যাব। এরপরে একটা উদ্দীপক দেওয়া আছে। এখন বলা আছে যে এই যে আমাদের যে গেট, এই গেটের এফ এর সরলীকৃত মান কত হবে। তাহলে এখানে আমরা প্রথমে আসি যে এখানে আমাদের এটা এর সাথে কানেক্টেড, এটা বি এর সাথে কানেক্টেড, মাঝখানে কি গেট দেওয়া আছে, একটা ন্যান্ড গেট দেওয়া আছে। তাহলে এখানে হবে এ বি হোল বার। এরপরে এই যে গেট দেওয়া আছে এবং মাঝখানে একটা পি আছে, এই গেটটা হচ্ছে এক্স নর গেট। তাহলে এক্স নরের গেট ক্ষেত্রে যদি আমরা আসি, সেই ক্ষেত্রে আমাদের আউটপুটটা কেমন হবে দেখো,
এক্স নর, তাহলে এই আউটপুটটা আমাদের কেমন হবে? এই এ তো আমাদের সরাসরি এখানে কানেক্টেড, আর এই ন্যান গেটের আউটপুটটা হচ্ছে আবার এই এক্স নর গেটের ইনপুট হিসেবে যাবে। তাহলে আমরা এফটা এরকম ভাবে পাবো, এ এক্স অর বি এ বি বার তার উপরে হোল বার, এরকম ভাবে আমরা মানটা পাবো। কিন্তু একটা বিষয় খেয়াল করো, যে এই যে আমাদের যে 8 নাম্বার যে অপশনগুলো দেওয়া আছে সেখানে কিন্তু এক্স নর গেট কিন্তু দেওয়া নেই। তাহলে এই মানটাকে আমাদের এই এক্স নর গেটের ক্ষেত্রে তো আমরা জানি যে কিভাবে মানটা বের করতে হয়, সেই হিসাব করে আমাকে তারপরে সিম্পলিফিকেশন করতে হবে। তাহলে এক্স নর গেটের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের এই যে এ এক্স নর বি, এই মানের আউটপুট হচ্ছে এ বার বি বার প্লাস এ বি, মানে ইনপুট যদি একই জাতি হয় সেই ক্ষেত্রে আমার আউটপুটটা 1 হবে। তাহলে এই যে এখানে যে মানটা দেখো, এর পরিবর্তে আমাদের এর পরিবর্তে এই আছে, আর এই বি এর পরিবর্তে আছে হচ্ছে এ বি হোল বার। তাহলে এখান থেকে আমরা বসাই, এর তো এ বার এটা আমরা বসালাম, এরপর আছে বি বার, বি বার মানে কত? এইটুকু সম্পূর্ণ, তাহলে ইন্টু এ বি, তার এইটুকু তো আমাদের এইটুকু সম্পূর্ণ মিলে কিন্তু হচ্ছে আমাদের বি। তাহলে বি আমরা বসালাম, কিন্তু বি এর উপর একটা বার দেওয়া আছে আবার, তাহলে এখানে হবে বি বার প্লাস এ ইন্টু বি, বি মানে হচ্ছে এ বি তার হোল বার। কারণ এইভাবে যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা এই অপশনগুলো পাবো না। তাহলে এখন দেখো এখানে এ বার ইন্টু ডাবল বারের সূত্র পড়ছে, তাহলে এখানে এ বি প্লাস এ, এখানে আমাদের ডি মর্গানস রুলস, এ বার প্লাস বি বার, বারটাকে ভেঙে দাও, অপারেটরটাকে চেঞ্জ করে দাও। তাহলে দেখো এখানে এ ইন্টু এ বার এইটুকু সমান 0 আমরা জানি, এরপর এইটুকু যদি আমরা গুণ দিয়ে দেই তাহলে এ ইন্টু এ বার প্লাস এ ইন্টু বি বার, আবার দেখো এইটুকু সমান 0, তাহলে আমার শুধু থাকতেছে কি এ বি বার। দেখি আমাদের অপশন আছে কিনা, দেখো গ নাম্বার হচ্ছে আমাদের এ বি বার। তাহলে আমরা এখানে কিন্তু আউটপুটটা পেয়ে গেলাম। কিন্তু তুমি যদি এই সূত্র দিয়ে করো তাহলে এখান থেকে কিন্তু এ বি বার সিম্পলিফিকেশন করাটা খুব বেশি কঠিন হবে। তোমাকে এই সূত্র থেকে ভেঙে ভেঙে এরকম ভাবে করলে খুব সহজেই তুমি কিন্তু এই মানটা বের করতে পারবে। এরপরে 9 নম্বরে বলছে হচ্ছে উদ্দীপকে এফ এর মান 0 পেতে হলে, তার মানে আমাদের এই যে আউটপুটটা আছে দেখো একটু খেয়াল করো, আউটপুট হচ্ছে আমাদের এ বি বার, এইটা হচ্ছে আমাদের এফ। এই মানটা 0 পেতে হলে পি এর স্থলে কোন গেট বসাতে হবে? এই যে পি, এই পি এর এখানে তো আমাদের গেট ছিল এক্স নর গেট, এখন এখানে কি গেট বসালে আমরা এই আউটপুটটা 0 পাবো সেটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের এই যে মানটা দেওয়া আছে, এই মানটা হচ্ছে এ বি বার। এখন এখানে এমন একটা গেট তোমাকে বসাতে হবে যে গেটটা বসালে আউটপুট তুমি সবসময় 0 পাবে। তাহলে দেখো আমাদের এখানে যে মানগুলো দেওয়া ছিল, এখানে আমাদের কি ছিল? এ ছিল, এফ সমান এ, এরপরে আরেকটা ছিল হচ্ছে এ বি বার, এই দুইটা হচ্ছে আমাদের ইনপুট। এখন এখানে কি গেট বসালে তুমি আউটপুটটা পাবে কি 0 পাবে, সেটা তোমাকে বসাতে হবে। এখন এখানে আসো যে আমাদের এই যে অপশন, এইটা হচ্ছে আমাদের ইনপুট, এ একটা ইনপুট এ একটা ইনপুট। এখন এখানে মাঝখানে কি গেট বসালে আমরা কি পাবো? আউটপুটটা পাবো হচ্ছে এফ। এখন একটু দেখো, আমরা যদি এখানে এন গেট বসাই, এন গেট বসালে এর তো কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো এন গেট যদি বসাই তাহলে এখানে আমরা আউটপুট পাবো কি এ ইন্টু এ বার প্লাস বি বার। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এ ইন্টু এ বার প্লাস এ বি বার, এইটুকু সমান 0, কিন্তু আমাদের এই আউটপুটটা কিন্তু ঘুরে ফিরে একই আসতেছে। এখানে আমরা যা দেখতেছি এখানেও কিন্তু সেম জিনিস পাচ্ছি। তাহলে আমরা এন গেট বসালে এটা হবে না। অর গেট যদি বসাই তাহলে এখানে প্লাস হবে শুধু, এখানে যদি প্লাস হয় তাও কিন্তু আমাদের এইটুকু সমান 1 থাকতেছে। তাহলে এখানে আমরা পাচ্ছি 1 প্লাস বি বার, তার মানে এখানে আমরা পাচ্ছি কত? 1। তাহলে এইটাও আমাদের অপশন হবে না। যদি ন্যান গেট বসাও, ন্যান গেট যদি বসাই তাহলে এখানে ইনটু হবে, এর উপরে হোল বার হবে। এখন যদি আমরা এই অপশনটা একটু দেখি, এ ইনটু এ বি বার তার উপরে হোল বার, যদি এটা বসাই তাহলে দেখো এ বার প্লাস এ বি ডাবল বার, তাহলে এখানে থাকতেছে এ বার প্লাস এ বি। এখান থেকে তুমি যদি সূত্র ফেলো তাহলে এ বার প্লাস এ ইন্টু এ বার প্লাস বি,
তাহলে এইটুকু সমান 1, সেই ক্ষেত্রে তোমার কিন্তু এই অপশনটা থাকতেছে, সেখানেও তুমি 0 পাচ্ছ না। এখন আমাদের সর্বশেষ অপশন হচ্ছে নর গেট, এটা আমরা একটু চেক করে দেখি। তাহলে নর গেটের ক্ষেত্রে এখানে হবে কি প্লাস, আর সবকিছুই সেম থাকবে। তাহলে এখানে প্লাসের পরিবর্তে এখানে হবে গুণ, এখানে হবে গুণ। এখন দেখো এখানেও যদি গুণ হয় তাহলে আমার এফটা সর্বশেষ এফ কি আসতেছে, এ বার ইন্টু এ ইন্টু বি, এ বার ইন্টু এ, তাহলে এইটুকু সমান কত 0, তার সাথে বি গুণ, তাহলে এখানে তুমি আউটপুট কি পাচ্ছ 0 পাচ্ছ। তাহলে আমাদের সর্বশেষ যে অপশন ঘ নাম্বার, এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এখান থেকে আমরা ঘ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে আমরা আসি, আবার দেখা এই প্রশ্নটা কিন্তু আমরা অলরেডি করে আসছি যে UTF-8 নিম্নের কোন কোড, এটা ইউনিকোড, এটা আমরা আগেও জানি। এরপরে কোন বর্তনী বাইনারি সংখ্যা যোগ করতে পারে, তাহলে যোগ করার জন্য আমরা কি এনকোডার ব্যবহার করি, এখানে এনকোডার হবে, এনকোডারও ব্যবহার করি না, ডিকোডারও ব্যবহার করি না, ফ্লিপ ফ্লপও ব্যবহার করি না, কিন্তু কি ব্যবহার করি, অ্যাডার সার্কিট ব্যবহার করি, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার এবং বাইনারি অ্যাডার বা প্যারালাল অ্যাডার। তাহলে আমরা অ্যাডার সার্কিট ব্যবহার করব, তাহলে ঘ নাম্বার সঠিক উত্তর। এরপরে বলছে যে 1 3 2 1 এই সংখ্যাটা কি হতে পারে। এখন একটা সংখ্যা যদি সেটা পজিশনাল নাম্বার সিস্টেম হয় তাহলে সেটা নির্ভর করে তার বেসের উপরে। একটু খেয়াল করে দেখো এখানে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটার কিন্তু বেস কিন্তু দেওয়া নেই। তাহলে যদি কোনো বেস দেওয়া না থাকে তাহলে এই সংখ্যাটাকে আমরা যে সংখ্যার মধ্যে পড়ে সবকিছু ধরতে পারি। বাইনারির বেস হচ্ছে 2, 0 এবং 1। দেখো এখানে বাইনারি বাদে বাকি সব অপশনই কিন্তু দেওয়া আছে, এখানে তো আমাদের 0 এবং 1 নাই, 1 2 3, তাহলে আমাদের অক্টালের রেঞ্জ হচ্ছে 0 থেকে 7, ডেসিমেলের রেঞ্জ হচ্ছে 0 থেকে 9, হেক্সার রেঞ্জ হচ্ছে 0 থেকে 9 এবং এ থেকে এফ। তাহলে দেখো 1 2 3 অক্টালের মধ্যেও আছে, ডেসিমেলের মধ্যেও আছে, হেক্সা ডেসিমেলের মধ্যেও আছে। তাহলে আমাদের ঘ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। এরপর আমরা দিনাজপুর বোর্ডে চলে আসলাম, লিসুর বোর্ডে চলে আসলাম আমরা। দেখো লিসুর বোর্ডের ক্ষেত্রে 4 নাম্বার প্রশ্ন দেওয়া আছে যে পৃথিবীর সকল ভাষাকে কোন কোডভুক্ত করা হয়েছে, এটা আমরা জানি ইউনিকোড, কারণ এর আগে আমরা প্রথম প্রশ্ন ঢাকা বোর্ডে দেখেছিলাম যে বাংলা ভাষাকে কোন কোডভুক্ত করা হয়েছে। এখানে বলা আছে পৃথিবীর সকল ভাষা, তাহলে বাংলা ভাষাও তো পৃথিবীর একটা ভাষার মধ্যে পড়ে, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে ইউনিকোড। এরপরে তথ্য উপাত্ত সংরক্ষণের সাথে জড়িত, মানে কোনো তুমি ডেটা যদি স্টোর করতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমার কি কি লাগবে, তাহলে সেই ক্ষেত্রে আমার লাগবে হচ্ছে ডেটা স্টোর করার জন্য আমাদের অপশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমরা ফ্লিপ ফ্লপ দিয়ে 1 বিট স্টোর করতে পারি, অথবা রেজিস্টার দিয়ে 2 টু দি পাওয়ার ফ্লিপ ফ্লপের সংখ্যা সংখ্যক মান স্টোর করতে পারি। তাহলে আমাদের অ্যাডার তো হচ্ছে যুগের কাজ করে, সে কোনো কিছু স্টোর করতে পারে না, ফ্লিপ ফ্লপ এবং রেজিস্টার দিয়ে আমরা কোনো কিছু স্টোর করতে পারি বা সংরক্ষণ করতে পারি। তাহলে আমাদের এই যে আমাদের যে গ নাম্বার 2 এবং 3 অপশন, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে 20 নাম্বার প্রশ্ন দেওয়া আছে যে 1a × 4 8 16 এর সমতুল্য বাইনারি মান কত। তাহলে যেহেতু 16 দেওয়া আছে তাহলে প্রত্যেকটা বিটকে আমরা কি করব, সমতুল্য 4 বিটের বাইনারিতে রূপান্তর করব। 1a.48, তাহলে 1 মানে হচ্ছে 10, তাহলে 10 10 8 8 2, আর এই 1 মানে হচ্ছে 0001, এইটুকুই আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে দেখো 11010 11010 11010 এর সাথে মিলে গেছে, এর সাথেও মিলছে। এখন আমরা দশমিকের পরের সংখ্যার জন্য আসি, 0.4, তাহলে 4 এর জন্য 0100 এবং 8 এর জন্য হচ্ছে 1000। তাহলে দেখো আমরা কার সাথে মিললো, দশমিকের পর আমাদের ঘর আছে কয়টা, 5টা। দেখো 01001 এই 3টাকে আমরা বাদ দিয়ে দিই, আর দশমিকের পরে যদি 0 থাকে তাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমাদের ঘ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। মানে আমরা যদি এখানে যে কোনো নাম্বার সিস্টেমের কনভার্সন পারি তাহলে কিন্তু এই সকল প্রশ্নগুলো আমরা খুব সহজে বের করতে পারবো, এবং এগুলো আমরা ক্যালকুলেটর দিয়ে কিন্তু করতে পারবো না যদি দশমিকযুক্ত মান সহ দেওয়া থাকে। এরপরে আসো, একটা উদ্দীপক দেওয়া আছে এখানে, এইচএ মানে হচ্ছে হাফ অ্যাডার, এইচএ মানে কি বললাম, হাফ অ্যাডার বা অর্ধযুগের বর্তনী। নিচের উদ্দীপকটি 21 এবং 22 নম্বর উত্তর এখান থেকে দিতে হবে। তাহলে এই দুটো হচ্ছে আমাদের ইনপুট, এস মানে হচ্ছে সাম এবং সি মানে হচ্ছে ক্যারি। তাহলে আমরা একটু ট্রুথ টেবিলটাতে চলে আসি, এ বি সাম এবং ক্যারি 0 0 0 1 1 0 এবং 1 1। তাহলে এখানে সাম 0 0 যোগ করলে হয় 0, ক্যারিও 0, 0 1 যোগ করলে সাম 1 ক্যারি 1, ক্যারি মানে হচ্ছে হাতে থাকা, 1 0 মানে সাম 1 ক্যারি 0, এবং 1 1 মানে হচ্ছে সামের মান 0 এবং ক্যারির মান 1।
মানে 1 1 যোগ করলে তো 1 0 হয়, এখানে প্রথমটা হচ্ছে ক্যারি, তাহলে এটা ক্যারি এবং এটা হচ্ছে আমাদের যোগফল। তাহলে এখন বলছে যে এস এর আউটপুট কত হবে, দেখো এস এর আউটপুট 1 কোন কোন জায়গায় আছে, এখানে আছে। তাহলে এখানে কখন আছে, একবার যখন এ এর মান 0 বি এর মান 1 অথবা এর মান 1 বি এর মান 0। তাহলে আমরা সামের আউটপুটটা এরকম ভাবে পাই, এর মান 0 মানে এ বার অথবা বি প্লাস এর মান 1 অথবা বি এর মান 0। এই দুইটা অপশনের ক্ষেত্রে আমরা সামের মান পাই। তাহলে এ বার বি প্লাস এ বি বার। তাহলে এখন দেখো এই অপশনটা আমার কার সাথে মিললো, এই অপশনটা এ বার বি প্লাস এ বি বার। এখানে আমাদের এটাকে আবার আমরা লিখতে পারি এ এক্সর বি, এ এক্সর বি। এখন আমাদের এখন এস এর যে আউটপুটটা দেখো, এখানে আমাদের অপশন দেখো এই দুইটা সেম, কিন্তু আমাদের একটা টাইপিং মিস্টেক আছে, এখানে একটা এক্সর গেট হবে। কারণ আমাদের জানি হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা দুই জায়গা থেকে আমরা আউটপুট পাই, তাহলে যেখানে যেখানে 1 আছে সেটা আমাদের ইকুয়েশনে বসবে। তাহলে এটাকে সিম্পলিফিকেশন করলে আমরা এ এক্সর বি পাই। তাহলে এখানে আমাদের গ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। এরপরে 22 নাম্বার আসো, উদ্দীপকের ব্লক চিত্রে সার্কিট বাস্তবায়নে যে গেটের প্রয়োজন। তার মানে এই যে আমাদের সাম এবং ক্যারি, আমরা যদি ক্যারির বিষয় আসি, ক্যারির ক্ষেত্রে আমাদের এইখানে শুধুমাত্র 1, তাহলে এর মানও 1 বি এর মানও 1। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি কি গেট লাগবে, দেখো ব্লক, আমাদের যে ব্লক চিত্র আছে এই চিত্র বাস্তবায়নের ক্ষেত্রে কি গেটের প্রয়োজন, তার মানে আমাদের সামটাকে ডিজাইন করতে কি গেট লাগবে এবং ক্যারিটাকে ডিজাইন করতে কি গেট লাগবে। ক্যারি ডিজাইন করতে আমাদের লাগবে হচ্ছে এন্ড গেট, তাহলে আমাদের 1 নাম্বার হচ্ছে সঠিক উত্তর। এরপরে আমাদের এই যে গেটটা আছে এই গেটটা হচ্ছে এক্সর গেট, তাহলে আমাদের এক্সর গেট লাগবে। এখানে কি আমাদের অর গেট লাগবে, অর গেট কিন্তু লাগবে না। তাহলে 1 এবং 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর, এই অপশনটা হচ্ছে আমাদের ক নাম্বার অপশন। তাহলে 22 নম্বর উত্তরটাও কিন্তু আমরা খুব সহজেই পেরে যাব। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি দেখো যতগুলো বোর্ড দেওয়া ছিল সবগুলো বোর্ডের, যেহেতু সিলেট বোর্ডের পরীক্ষা এখনো হয় নাই বন্যার কারণে, সেই ক্ষেত্রে আমাদের এই হচ্ছে তার সলিউশন। এখন এরকম ভাবে যদি তোমরা পড়ো তাহলে আশা করি তোমাদের এই এমসিকিউ গুলো খুব বেশি সমস্যা হবে না। এবং এখানে এমসিকিউ মুখস্থ করার কোনো বিষয় না, এখানে যতগুলো এমসিকিউ আছে প্রায় ক্ষেত্রে 2-1টা বাদে, হয়তো বা 2-1টাও না, প্রায় সবকিছুই কিন্তু তোমাকে বুঝে বুঝে তারপরে করতে হবে। তুমি যদি ক্লাসগুলো ভালোভাবে দেখো, সফটম্যাক্স অ্যাপের মাধ্যমে এইচএসসি যে আইসিটি ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো যদি তুমি ভালোভাবে দেখো তাহলে আশা করি এই এমসিকিউগুলো সলিউশন করতে তোমার খুব বেশি সমস্যা হবে না। আশা করি এমসিকিউগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো সবাই। ধন্যবাদ সবাইকে।